আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। হোমিও অনুশীলন আয়োজিত লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজ হোমিও কনসেপ্ট থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে হোমিওপ্যাথিতে সার্জারির প্রয়োজনীয়তা সম্পর্কে। আলোচনায় আছেন আহ, বর্তমান সময়ের বাংলাদেশের দুজন সুনামধন্য চিকিৎসক ও শিক্ষক। তাদের মধ্যে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। ভারতে অবস্থানরত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া স্যার, বিএইচএমএস প্রথম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর মহাসচিব ডাক্তার লাবণী আমিন ম্যাম, ডিএইচএমএস বিএইচএমসি ঢাকা, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে হোমিওপ্যাথির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই লাইভটি সর্বত্র শেয়ার করে দিন। আর যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যদি আপনাদের এই আলোচ্য বিষয়ের উপর নির্ভর করে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করুন অথবা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। ক্লাসের এই আলোচনাটির শেষে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার আমি আমাদের এই অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে চলে যাচ্ছি। শ্রদ্ধেয় ডাক্তার সেলিম মিয়া স্যারের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে সার্জারি বলতে আসলে কি বোঝানো হয়। ডক্টর সেলিম মিয়া স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। এই মুহূর্তে অনলাইনে বসে যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অনলাইন অনুশীলন এবং সেই সাথে সঞ্চালক নাহিদ হাসান এবং আমার সঙ্গে আছেন আলোচক অত্যন্ত বিচক্ষণ এবং সুমিষ্টভাষী ডাক্তার লাবণী আমিন। তাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশ আলোচনায় আসছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আ আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অনেকের কাছে এই বিষয়টা আমরা শুনি যে আসলে সার্জারি এবং হোমিওপ্যাথির যে বিষয়টা, এটা সাধারণ মানুষ তো বটেই। অনেক সময় যে শিক্ষকতা লাইফে আমি স্টুডেন্ট, টিচার, চিকিৎসক এরাও এই বিষয়টা নিয়ে আসলে চিন্তা করেন যে আসলে সার্জারি এবং হোমিওপ্যাথি এটার সঙ্গে যে ইন্টিগ্রেশনটা এটা সমন্বয়টা কি? এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য আসলে উদ্দেশ্য হলো যে আরো একটা উদ্দেশ্য যে যারা জনসাধারণের মধ্যে যারা আছেন, সাধারণ জনগণ তারাও এই বিষয়টা হয়তোবা তাদের ভিতরে কনফিউজ তারাই করে যে হোমিওপ্যাথিতে আসলে কি সার্জারি আছে কিনা? এই বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আজকে যে আলোচনা একটা চমৎকার বিষয়। তো সার্জারি তো আসলে একটা বিষয় যে আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করি বা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে বিশেষ করে রিকগনাইজড যে ডিগ্রি গুলো আছে, বিশেষ করে বাংলাদেশে দুটো প্রচলিত ডিগ্রি আছে। একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি বা বিএইচএমএস ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আর একটা আছে ডিএইচএমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এই দুটো কোর্সের সঙ্গেই সার্জারির কথাটা আছে। তো এখন ওই সার্জারি আহ, আসলে যুগের পরিবর্তন, আধুনিকতা আসলে চিকিৎসা বিজ্ঞানের একটা চরম পর্যায়ে চলে গেছে। আমরা আর কেউ ছোটখাটো বা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিজ্ঞান অনেক দূর চলে গেছে। বিজ্ঞানের যে আশীর্বাদ এটা আমাদেরকে সবাইকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে হোমিওপ্যাথিও পিছিয়ে নেই। হয়তোবা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার কারণে হয়তো পেশাগত অবস্থান থেকে আমরা হয়তো এই ধরনের অ্যাওয়ারনেস অথবা ইনফরমেশন গুলো তৈরি করতে পারি না। কিন্তু আসলে পেশার সঙ্গে তো এই বিষয়টা আছে। সার্জারি আছে, সার্জারি লাগে। কারণ সার্জারি একটা পার্ট, চিকিৎসার একটা পার্ট। কিন্তু অ্যাকচুয়ালি সার্জারি আসলে চিকিৎসার সঙ্গে পার্ট হলেও এটা আলাদা একটা ব্যবস্থাপনা।
নরমালি আমরা একজন চিকিৎসক একটা রোগীর যখন আমরা ব্যবস্থাপনা দেই, সেক্ষেত্রে সার্জারির একটা প্রয়োজন পড়ে। সার্জারি একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হলেও অনেক ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে সার্জিক্যাল ব্যাপারগুলো ঘটে, কতগুলো নন সার্জিক্যাল ব্যাপারগুলো আছে। এটা ডাক্তার অনেক সময় ডিসাইড করেন যে যারা একাডেমিক্যালি বা সার্জিক্যাল বিষয়গুলো নিয়ে যারা জানেন এবং বোঝেন, তারা হয়তোবা এটাকে সেপারেট করে রোগীকে একটা পরামর্শ দেন। কিন্তু হোমিওপ্যাথি ডক্টররাও এর ব্যতিক্রম নন। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমরা দেই যে ডিপ্লোমা বা বিএসএমএস, তারা এই বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান রাখেন। যেজন্য কোনো বিষয়ে যদি সার্জিক্যাল ব্যাপারগুলো ঘটে, তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে একজন একাডেমিক্যালি আ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যেকোনো ডাক্তার যে সার্জিক্যাল বিষয়গুলো তারা মাথায় নিয়ে একটা রোগীকে পরামর্শ দিয়ে থাকে। ডাক্তার নাহিদ। স্যার, আমরা আপাতত আপনাকে শুনতে পাচ্ছি না। হয়তোবা নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে। তো দর্শক শ্রোতা যারা আছেন তারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। নাহিদ, আমার আমি কথা কিন্তু শোনা স্যার, শুনতে পেরেছি স্যারের কথা। সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল। আমি স্যারের কথা স্পষ্টই শুনতে পেরেছি। আচ্ছা, জি, এখন আপনি জি, জি, শোনা কন্টিনিউ করুন। যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সার্জারি মূলত কি এই বিষয়টি স্পষ্ট করে তোলার জন্য। এ পর্যায়ে আমি আজকের আমাদের বিশেষ আলোচক শ্রদ্ধেয় ডাক্তার লাবণী আমিন ম্যামের কাছ থেকে একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি যে সার্জারি কি আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি? এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। আহ, নাহিদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে বিশেষ আলোচক হিসেবে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় সেলিম স্যারকে। শুনতে পাচ্ছি না। ম্যাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। সম্ভবত হ্যাঁ, মনে হয় একটু বাংলাদেশের নেটওয়ার্ক এখন শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, হ্যাঁ, শোনা জি, যাচ্ছে। হ্যাঁ, আসলে আজকে মোটামুটি সারাদিনই দেখলাম যে নেটওয়ার্কে একটু প্রবলেম চলতেছিল। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বরাবরই একটা কথা বলি যে বিজ্ঞান দেয় ব্যাগ কিন্তু কেড়ে নেয় আমাদের আবেগ। যে আবেগের কারণে আমি কথাটি শুরু করেছিলাম, আসলে বিজ্ঞান সেটা কেড়ে নিয়েছে। তো যাই হোক, আমি আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং খুব সুন্দর করে সার্জারি আসলে আমাদের হোমিওপ্যাথিতে কতটুকু ভূমিকা রাখে সেটা কিন্তু স্যার অলরেডি তুলে ধরেছেন। এবং আজকের প্রোগ্রামে যারা দেশের বাইরে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা স্টুডেন্ট, যারা শিক্ষক এবং যারা সহকর্মী উপস্থিত আছেন এবং যারা এই প্রোগ্রামটি দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, আসলে সার্জিক্যাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা হোমিওপ্যাথ আপারময় জনগণ অনেক ধারণায় কিন্তু করে থাকি যে হোমিওপ্যাথিতে কি আসলে সার্জারি বিষয়টি আছে। হ্যাঁ, হোমিওপ্যাথিতেও কিন্তু আসলে সার্জারি বিষয়টা আছে, কিন্তু সাধারণ জনগণ এটাকে একটু অন্য দৃষ্টিতে দেখে। যেমন আমি একটু এখানে সংক্ষিপ্ত করে একটু ব্যাখ্যা করি। একজন সার্জারি ডাক্তার সে কিন্তু সাধারণত যখন ডিগ্রি অর্জন করে তার আগে তাকে 2 বছর একজন সার্জিক্যাল ডাক্তারের সাথে একদম প্র্যাকটিস করে তাকে ডিগ্রি অর্জন করতে হয়, এবং এরপরেও উনি কিন্তু দীর্ঘ কয়েক বছর ডিগ্রি ধারণ করার পরে আরো প্র্যাকটিসের মাধ্যমে তবেই কিন্তু সে একজন সার্জারি একটা কেস কিন্তু সে হাতে নিতে পারে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু আমরা ডিএইচএমএস বলি বা বিএইচএমএস বলি, এই যে একটা সার্জিক্যাল বিষয়, যেখানে হয়তো বা আমরা একজন বিজ্ঞ ডাক্তারের পাশে থেকে আমরা সার্জারি অনেক কিছু শিখে একটা কেসকে আমরা সার্জারির মাধ্যমে সেটাকে মানে সমাপ্তি ঘোষণা করব বা ফলো আপ দিব, এটা কিন্তু আমাদের কখনো হয়ে ওঠে না। কিন্তু এখন তাহলে কোশ্চেনটা আসতে পারে যে তাহলে ম্যাডাম দুইটা কোর্স আছে, একটা হচ্ছে বিএইচএমএস, একটা হচ্ছে ডিএইচএমএস, যেটাতে অলরেডি সার্জারি কথাটা উল্লেখ আছে, তাহলে সেটা কি? হ্যাঁ, তো সেই পক্ষ থেকে বলবো যে যারা আসলে কাটাকুটির মাধ্যমে সার্জারি করে, আমরা কিন্তু সেই কাটাকুটি ছাড়া অর্থাৎ ছাড়াও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন সার্জিক্যাল কেসের সমাধান দিয়ে থাকি।
যেমন একটা ব্রেস্ট টিউমার একটা পেশেন্ট আসলো। এখন একটা ব্রেস্ট টিউমার কি, যেহেতু আমি একজন ফিমেল ডক্টর সেই হিসেবে আমাকে বলা, একটা ব্রেস্ট টিউমার যখন আপনি অন্য কোথাও ডাক্তারের কাছে যাবেন, তারা হয়তো বলবে যে এটা সার্জিক্যাল কেস, এটা অপারেশন করতে হবে এট এ টাইম। কিন্তু সেই যে সার্জিক্যাল কেস, এটা কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা ব্রেস্ট টিউমারটাকে অপারেশন করতে পারছি। তাহলে এখানে আমি বলবো যে অবশ্যই সার্জিক্যাল হোমিওপ্যাথির সাথে একটা সম্বন্ধ যুক্ত, কিন্তু কোন ক্ষেত্রে আমরা কোন মেডিসিনটির মাধ্যমে আমরা এই সার্জিক্যাল কেস হাতে নিব এবং কোনটা আমরা হোমিওপ্যাথির মাধ্যমে নিরসন করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের প্রকৃত হোমিওপ্যাথি শিক্ষা। জি, ধন্যবাদ। জি ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই সার্জারি সম্পর্কে এই বিষয়টি স্পষ্ট করার জন্য। এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় ডাক্তার সেলিম মিয়া স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে হোমিওপ্যাথি এবং সার্জারির মধ্যে সম্পর্কটা কি? এই বিষয়ে যদি একটু কিছু আলোকপাত করতেন। ধন্যবাদ। হোমিওপ্যাথি এবং সার্জারি এটা তো ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু আগে বললাম এটার সঙ্গে একাডেমিক একটা বিষয় জড়িত আছে। তো আমি বলি যে আসলে সার্জারি এবং সার্জন, আমি দুটো জিনিস ব্যাখ্যা করে দিলে বিষয়টা ক্লিয়ার হবে। হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্সে সার্জারি পড়ানো হয়, বিএসএমএস কোর্সে সার্জারি পড়ানো হয়। সার্জারি জাস্ট একটা সাবজেক্ট। ডিপ্লোমা কোর্সে 17টা সাবজেক্টে 2300 মার্কস পড়ানো হয়। বিএসএমএস কোর্সেও প্রায় ওরকম একটা নির্দিষ্ট মার্কস আছে। তো অনেকগুলো সাবজেক্টের মধ্যে সার্জারি একটা সাবজেক্ট। যেমন একজন এমবিবিএস ডক্টরও কিন্তু সার্জারি পড়েন, তাদের এমবিবিএস ডিগ্রিতে বিএসএমএসটা পড়েন, ডিএসএমএসটা পড়েন। কিন্তু তারা কি সার্জন হন? এটাই তো প্রশ্ন। সার্জন হতে গেলে তাদেরকে আলাদা পড়াশোনা করতে হবে। তো এখন ব্যাপার হলো যে তাহলে আমরা এখানে সার্জারি শব্দটা এড করলাম কেন? তবে হ্যাঁ, এড করলাম কেন এটারই একটা বিষয়। সাধারণ মানুষদের উদ্দেশ্যে এই বিষয়টা বলি যে সার্জন হওয়ার জন্য নয়, সার্জন হতে গেলে আলাদা পড়াশোনা দরকার, আলাদা ডিগ্রি দরকার। সেই সুযোগগুলো বাংলাদেশ সরকার হোমিওপ্যাথদের জন্য প্রযোজ্য করেনি, সেই সুযোগটা দেননি। আমরা কোথায় আটকে আছি যে আমরা একটা ডিপ্লোমা ডিগ্রি নিচ্ছি এবং বিএসএমএস ডিগ্রি নিচ্ছি, একটা সাবজেক্ট পড়তেছি শুধুমাত্র সার্জিক্যাল যে বিষয়গুলো, কোনটা কোনটা সার্জিক্যাল বিষয়, কোন কোন সার্জিক্যাল বিষয়, কি ধরনের ডিসিশন নিতে হবে, কোনটাকে কি ধরনের ডিসিশন নিতে হবে এবং রোগী যেন সার্জিক্যাল বিষয়গুলোতে মিসগাইড না হয় সেই জন্য বিষয়গুলো জানার জন্য। তা এখন যদি কোনো কারণে কোনো একটা পেশেন্টের সার্জিক্যাল কেস হয়, সেটা তো আপনি একাডেমিক্যালি আপনি জানতে হবে আপনাকে। যদি মিসগাইড করেন রোগীকে, যে একটা সার্জিক্যাল পেশেন্টকে যদি আপনি জোর করে চিকিৎসা মেডিসিনাল কেস দিয়ে চিকিৎসা করতে যান, তাহলে রোগী ক্ষতিগ্রস্ত হবে। আমি আগে বলেছি, আধুনিকতাকে আপনাকে ওয়েলকাম জানাতেই হবে। দেন একজন ডিপ্লোমা কোর্স আমরা যে একাডেমিক্যালি তাদেরকে সার্জারির উপরে পড়াশোনা করাই যে এই বিষয়গুলো সার্জিক্যাল বিষয়, আমরা এই মানে সার্জিক্যাল এই বিষয়গুলো আপনারা যখন জানবেন তখন যদি এইরকম হয় যে আপনাদের আয়ত্তের বাইরে, কারণ সার্জারি একটা বিশাল ব্যাপার, সারা ওয়ার্ল্ড এখন যতটা মেডিসিনাল ব্যাপারগুলো আছে তার সাথে সার্জিক্যাল বিষয়গুলো কিন্তু অনেক আগে গেছে। এখন বিশাল বিশাল সার্জারি আছে, আমরা তো অত বিষয় নিয়ে ভাবছি না, আমরা ভাবছি যে আমরা ন্যূনতম যে দিস ইজ দ্য কেস অফ সার্জিক্যাল কেস, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো মুশকিল। কিন্তু সেটা হোমিওপ্যাথি ডক্টররা বুঝতেছেন, বোঝেন এবং সেইভাবে কিন্তু মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাহলে সার্জারি একটা সাবজেক্ট, সার্জন হলো একজন ব্যক্তি। তাহলে সার্জারি সম্বন্ধে যার সম্যক ধারণা আছে তিনি হলেন সার্জন। সার্জন হতে গেলে তার আরো ব্যাকগ্রাউন্ড লাগবে। নরমাল একজন এমবিবিএস ডাক্তারকেও সার্জন বলা হয় না। তাকে আরো দেখা যায় যে এফসিপিএস করতে হয়, এফআরসিএস করতে হয়, ওই বিষয়ে বা সিস্টেম রিলেটেড তাকে অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু হোমিওপ্যাথি ডক্টরদের জন্য এই সুযোগটা নাই। কিন্তু সুযোগ নাই জন্য যে সার্জারি নেই তাদের কাছে তা বলছি না। আমি বলছি ওনারা সার্জারি পড়েন এবং সার্জারি সম্বন্ধে ধারণা আছে। সাপোজ সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই এরকম যে একজন ডক্টরের কাছে একজন সচেতন বা একাডেমিক রেজিস্টার্ড ডাক্তার বা বিএসএমএস ডিএসএমএস এর কাছে একজন রোগী আসলেন, তিনি অনেকভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, উনি ইনভেস্টিগেশন বোঝেন, ইনভেস্টিগেশনের অ্যাবনরমালিটি গুলো বোঝেন, হোয়াট উইল বি হ্যাপেন্ড, কি ঘটতে পারে ইন ফিউচারে, এটার জন্য যদি মিসগাইড হয়, ওষুধ দিতে যদি ভুল করি, সিদ্ধান্ত দিতে যদি ভুল করি, তাহলে কি ঘটনা ঘটতে পারে এ ব্যাপারে তার যদি সচেতনতা থাকে, তাহলে নিশ্চয়ই উনি একটা রোগীকে মিসম্যানেজমেন্ট দেবেন না। তাহলে কি আমরা রোগীকে একটা ম্যানেজমেন্ট দিই। তো ম্যানেজমেন্টটা কি জিনিস? যে প্রত্যেকটা ডাক্তার একটা রোগীকে ম্যানেজমেন্ট দেয়। এটা হলো ১ম শর্ত। ম্যানেজমেন্টটা কি?
ম্যানেজমেন্ট হলো যে ব্যবস্থাপনা, বাংলায় যাকে বলে। এটা দুটো অংশ। একটা হলো প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট আর একটা কিউরেটিভ ম্যানেজমেন্ট। প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মধ্যে থাকবে আপনি অ্যাডভাইস এবং ঔষধ। ঔষধ এখন কে দিবে? এলোপ্যাথি, হোমিওপ্যাথি যেই দিক না কেন এটা হলো ম্যানেজমেন্টের একটা পার্ট। আরেকটা হলো কিউরেটিভ ম্যানেজমেন্ট। যদি ইফ নট পসিবল, মেডিসিন যদি এখানে সম্ভব না হয়, মেডিসিনে কিওর না হয়, আপনি যদি বুঝতে পারেন দিস ইজ দ্য কেস অফ সার্জিক্যাল কেস, দেন ইউ ডিসাইড এটা হলো কিউরেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে। দ্যাট ইজ সার্জারি। তো সার্জারি তো আপনি সার্জন নন। কিন্তু আপনার অভিজ্ঞতায় আপনি বুঝতে পারলেন এই কেসটা সার্জিক্যাল কেস। কেন বুঝতে পারলেন? যে আপনাকে একাডেমিক্যালি এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে এটা সার্জিক্যাল কেস। আপনি পারবেন না হ্যান্ডেলিং করতে। কিন্তু কিছু, কিছু জিনিস অনেক ক্ষেত্রে যেমন আপনাকে তো এটা বোঝা হয়েছে, এটা বলা হয়েছে যে আপনি গল ব্লাডার স্টোন হয়, অনেক ডাক্তার আমি দেখি যে বিশাল প্রচার করে। গল ব্লাডার স্টোন সারায় দেয়, কিডনির পাথর সারায় দেয়। সার্জিক্যাল কেস গুলো একেবারে মানে বিশাল তাদের একটা সফলতা নিজেকে প্রেজেন্ট করে। তো এটা আসলে উচিত না। ডাক্তারদের আসলে নিজেকে প্রেজেন্ট করার কোনো বিধান বা মেডিকেল ইথিক্স এটাকে অ্যালাউ করে না। আমাদের কতগুলো ল আছে। তো এই লর মধ্যে এটা পড়ে না যে আপনি পারেন। পারা কথাটা হলো ডিসিশন নেবে যে জনসাধারণ, যে আপনি একটা কেস এনালাইসিস করে আপনি ভালো করছেন, তারপরে তো আপনার কাছে যাবে। যাই হোক, এটা হলো আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপার হলো বলছি যে আপনি যদি মনে করেন যে একটা পেশেন্টের তার গল ব্লাডার স্টোন, সেই স্টোনের বিভিন্ন টাইপস আছে। কি, কি ধরনের টাইপস আছে স্টোনের সেগুলো জানবেন। তারপরে গল ব্লাডার সম্বন্ধে তার সম্যক ধারণা থাকবে। গল ব্লাডার কোথায় থাকে, তার শেপ সাইজ, তার পজিশন, তার ক্যাপাসিটি, তারপরে তার মধ্যে কি, কি ধরনের স্টোন গুলা হয়, কোন দিক দিয়ে বের হয়ে আসে, এই ধরনের বিষয়গুলো তার ধারণা থাকতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনটা জানতে হবে। তারপরে ফিজিওলজিক্যাল ফাংশন গুলো জানা লাগবে। ইন টোটাল, ইন জেনারেল একটা কনসেপশন নিয়ে তো একজন ডাক্তার। তার তো যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অ্যানাটমিক্যাল বলেন, ফিজিওলজিক্যাল বলেন, প্যাথোলজিক্যাল বলেন, আরো ইন জেনারেল তার কমন সেন্স আছে, বিচক্ষণতা আছে, এক্সট্রা সেন্সির পারসেপটিভ ক্ষমতা আছে, সব মিলিয়ে তো ডিসিশন। একজন ডাক্তার যদি এইভাবে ডিসিশন তৈরি করে তাহলে তার জন্য সুবিধা। উনি একজন সচেতন ডাক্তার। উনি কোনো ব্যাপারে মানে ইয়ে করেন না, রোগীকে মানে ভুল চিকিৎসা দেন না বা ভুল ডিসিশন দেন না, বা তার মধ্যে একটা আন্তরিকতা আছে, অথবা ইগনোরেন্স নেই, অজ্ঞতা নাই, উনি বোঝেন। সেক্ষেত্রে হয় কি, গল ব্লাডারের পাথরের সাইজ অ্যাবভ 10 মিলিমিটার। তো এখন যদি এইরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে হ্যাঁ আসেন আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো করে দিই, তাহলে এই রোগীকে তাহলে একটা রং ইনফরমেশন দেওয়া হবে। কারণ এখানে যে পাশ দিয়ে পাথরটা বের হয়ে আসবে বা পাথরটা বের হওয়ার মতো সিচুয়েশন আছে কিনা, কি ধরনের টাইপস এর পাথর, এটা বেশি দিন স্টে করলে পরে এখানে কি ধরনের ঘটনা ঘটতে পারে, এই বিষয়গুলো তো নলেজে থাকতে হবে। রোগীর কমপ্লিকেশন কি হবে এটা আগে ধারণা নিতে হবে। তাহলে আমরা ম্যানেজমেন্ট দিই, ম্যানেজমেন্টের মধ্যে অ্যাডভাইস দেই যে তার সিচুয়েশন অনুসারে পার্সোনাল তার ইন্ডিভিজুয়ালিটি আছে, যেটা তার ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে, তার লাইফস্টাইল, তার পরিস্থিতির উপরে আমরা তাকে একটা ম্যানেজমেন্টের অ্যাডভাইস দেব। তারপরে কিউরেটিভ ম্যানেজমেন্ট দেব। এর মধ্যে কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আছে একটা যে মেডিসিন দেব। মেডিসিন কিভাবে দেব? যদি হোমিওপ্যাথি ডক্টর হন তাহলে আপনি অন দ্য বেসিস অফ সাইন সিম্পটম ওষুধ দেবেন। তারপরে আমি যদি আরো কনফার্মেশন যদি চাই যে আমি এই ওষুধটা তার জন্য পারফেক্ট করতে, আপনি প্রফেশনালি ডায়াগনোসিস করবেন, আপনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করবেন, আপনি ইনভেস্টিগেশনাল ডায়াগনোসিস করবেন, তারপরে তো কনফার্ম ডায়াগনোসিস আসবে। তো এত কিছুর পরেও যদি আপনি এই ধরনের একটা পর্যায়ে চলে যান যে না এটাতে হবে না, ওষুধে কাজ করবে না, আপনি একজন ডক্টর, আপনি অন দ্য বেসিস অফ সাইন সিম্পটমস হোমিওপ্যাথি ওষুধ শুড বি অ্যাপ্লাইড। অ্যালোপ্যাথি ডাক্তার তারা দেবে, তারা অ্যালোপ্যাথি ওষুধ দেবেন। তো এখন যদি এই ধরনের ওষুধের যদি এটা যদি কারক না হয়, যদি আপনি বুঝতে পারেন যে এটা সার্জিক্যাল কেস, আমি এটাকে রোগীকে আমি মিসগাইড করবো, তাহলে আপনাকে সচেতন ডাক্তার হিসেবে বলতে হবে যে আপনি এটা রেসপন্সিবল কোন সার্জনের কাছে যান। কি জন্য? যে আপনি সার্জনের কাছে যেয়ে এটা অপারেশন করেন। কারণ আপনার যে পাথর বা যে অবস্থা আছে, যে সার্জিক্যাল যে সিচুয়েশন, আপনার যেটা সার্জিক্যাল কেস, এটা আমার দ্বারা হচ্ছে না। আপনি অবশ্যই আপনি একজন সচেতন ডাক্তার হিসেবে এটা যখন তাকে বলবেন, তো রোগীটা অবশ্যই তারা আপনাকে, যেহেতু ডাক্তারদেরকে সবাই রেসপেক্ট করে, এবং ডাক্তার ডাক্তার তো আসলে একজন ডাক্তারের প্রতি একটা রোগীর যে রেসপেক্ট বলেন বা নির্ভরতা বলেন বা ট্রাস্ট বলেন, অথবা তার প্রতি যে যে আগ্রহ বা ইচ্ছা, এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি একজন ডাক্তার হিসেবে। তা আপনি যদি ওই ডাক্তারের যদি তার মনোযোগ আকর্ষণ করতে পারেন,
আপনি যদি আপনার প্রতি যদি আকর্ষিত করতে পারেন বা মেসমারাইজ করতে পারেন, হিপনোটাইজ করতে পারেন, অথবা ডাক্তারকে রোগী পছন্দ করে, যে কোনো ভাবে হোক পছন্দ করে ফেলছে ডাক্তারের কথাবার্তা এবং সব মিলিয়ে, তাহলে হবে কি এই পেশেন্ট অবশ্যই আপনি যদি সুন্দর একটা পরামর্শ দেন যে দিস ইজ দ্য কেস অফ সার্জিক্যাল কেস, আমি যে পারলাম না এটা আমার কোনো অজ্ঞতা নয়, এটা আমার কোনো ব্যর্থতা নয়, আমি একজন সচেতন ডাক্তার, আমি একাডেমিক্যালি এই বিষয়টা বুঝি, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, এটা বেস্ট হলো আপনাকে সার্জারি করতে হবে। আপনার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য আপনি আমার কাছে আসতে পারেন, তাহলে আমি আপনাকে বেটার কোনো সলিউশন দিতে পারবো। এমন সময় হয় কি অনেক সময় এই একটু ব্যতিক্রম ঘটনা ঘটে, অনেক পেশেন্টদের আর্থিক ব্যাপারগুলো থাকে, তারপরে অনেক সময় তাদের অপারেশনাল যে একটা ভয় এটা একটা থাকে, তারপরে হলো যে অনেকের কাছে শুনছে যে হোমিওপ্যাথি ডক্টরদের কাছে ওষুধ খেলে পরে সার্জারি করা লাগে না, এই ধরনের কতগুলো ভাইরাল কিছু বিষয় থাকে। তো এগুলো তো আসলে একটা ইগনোরেন্স, মানুষের ভিতরে কথার কথা। কিন্তু আমরা এখন সচেতন ডাক্তার হিসেবে কেন আমরা মানুষের কথাকে প্রাধান্য দেব? আমরা জনসাধারণের উদ্দেশ্যে এই তথ্যটাই দিতে চাই। হোমিওপ্যাথি ডক্টররা জানেন যে কোনটা সার্জিক্যাল কেস, কোনটা নন সার্জিক্যাল কেস। তারা সচেতনভাবে কোনো সার্জিক্যাল কেসকে ম্যাল হ্যান্ডলিং করতে চায় না। তারা প্রপার ওয়েতে প্রপার চ্যানেলে রেসপন্সিবল সার্জনের কাছে এটা পাঠাতে চায় এবং আপনার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য আপনি চলে আসেন, আপনাকে সুন্দরভাবে আপনাকে পরে আমরা হোমিওপ্যাথি ওষুধে যদি এটা কন্ট্রোল হয় আমরা করে দেবো। তো এই হলো বিষয়। তাহলে সার্জারি, সার্জন, তারপরে হোমিওপ্যাথির যে একটা রিলেশন, এটা এই ইনফরমেশনটা আসলে জনসাধারণের কাছে দেওয়া উচিত যে হোমিওপ্যাথিতে তাহলে সার্জারি নাই এ কথাটা নাই, সার্জন নাই, সার্জন নাই। সার্জন না হওয়ার জন্য আমরা ইচ্ছা করে সার্জন হতে পারি না। আমার পার্সোনাল কোনো ক্ষমতা নেই আমি সার্জন হই। সার্জন হতে গেলে এটা সরকারি সিদ্ধান্ত আছে, জাতীয় পর্যায়ে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তারা যদি আমাকে সুযোগ দেয় যে না আপনি সার্জন হতে পারবেন, আপনাকে সার্জন করা হবে, তাহলে আমরা সার্জন হতে পারি। তাহলে হোমিওপ্যাথিতে সার্জারি আছে, সার্জন নাই। তাহলে সার্জারি কিভাবে আছে? এই জনসাধারণকে এই কথাটা, এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য এই ইনফরমেশনটা দেওয়া দরকার যে একজন হোমিওপ্যাথি ডক্টর, আপনার একজন রেসপন্সিবল ডাক্তার, সচেতন ডাক্তার, একাডেমিক্যালি শিক্ষিত ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার, বুঝে শুনে যাবেন। কোন শিক্ষিত ডাক্তার নিজেকে প্রেজেন্ট করে না, তারা কখনোই বলে না যে আসেন আমরা এটা ভালো করে দিই, আমার আসেন এটা 5 মিনিটে আরোগ্য করে দিই। এটা কোনো চিকিৎসার কোনো ইথিক না। কারণ এটা হলো আহ ইদানিং অনেক সময় দেখছি যে অনলাইনে অনেক ধরনের কথাবার্তা গুলো বলে, আমরাও তো ডাক্তার, আমরা নিজেকে ওইভাবে প্রেজেন্ট করার আসলে সাহস পাই না, সাহস পাই না। মানে আমার কাছে মনে হয় এটা একটা বিশাল একটা দুঃসাহসের ব্যাপার। উই শুড ট্রাই টু বেস্ট অফ আওয়ারসেলফ। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি, কারণ কেউই বলতে পারবে না যে আমি এটা পারবো। যারা পারবো বলে এটা আসলে মিসগাইড করা, একটা রোগীকে ভুল ইনফরমেশন দেওয়া, তাদের সঙ্গে অন কাইন্ড অফ প্রতারণা করা। আসলে আমরা সবাই চেষ্টা করি, কেননা এই পৃথিবীতে কোনো ডাক্তারই কোনো মানুষের মৃত্যু ঠেকাতে পারবে না। দ্যাটস ওকে। মৃত্যু ঠেকানো কোনো ডাক্তারের উদ্দেশ্য নয়। আপনি যেখানে যান, ওয়ার্ল্ডে যেখানে যান। আমি এই মুহূর্তে ভারতের চেন্নাইয়ে আছি। আমি অ্যাপোলো হসপিটাল, সিমস হসপিটাল, এখানে আর কি ফর্টিস, এগুলো ঘোরাফেরা করতেছি। এখানে দেখতেছি কত ট্রিটমেন্ট সিস্টেম। কিন্তু এখানে কিভাবে একটা রোগী কি লাইফ একেবারে হয়ে গেল? চিকিৎসা বিজ্ঞানটাই হলো অ্যাপ্লাইড সায়েন্স। এটা কোনো পিওর সায়েন্স নেই। সারা জীবন এটা এপ্লাইড থাকবে। কিন্তু রিসার্চ হবে কতটা ভালো করা যায়। ১০০ র কত কাছাকাছি একটা মানুষকে ভালো করা যায়। মানুষকে ভালো করা এটা আসলে বিশাল একটা ব্যাপার। একটা মানুষকে আমরা যদি স্বাস্থ্যের ব্যাপারটা ভাবি, স্বাস্থ্য কি? হোয়াট ইজ হেলথ? হেলথ হলো মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি ওয়েল বিইং বাট নট মেয়ারলি অ্যাবসেন্ট অফ ডিজিজেস। তার মানে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থতায় স্বাস্থ্য, কিন্তু রোগ ব্যাধির ঊর্ধ্বে নয়। যদি তাই হয়, তাই একটা হোমিওপ্যাথি ডক্টরও তো আসলে জনগণকে বোঝা উচিত, আমাদের হোমিওপ্যাথি ডক্টরদেরকে বোঝা উচিত যে আমরা যে একটা রোগীর সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করি, তাদের সঙ্গে খুব কাছাকাছি যাই, তাদের সুখ দুঃখের কথাগুলো শুনি, ফ্রেন্ডলি আচরণ করি, শারীরিক সমস্যা শুনি, মানসিক সমস্যা শুনি, সামাজিক অবস্থানটাও জানি। এই যে একেবারে খুব কাছাকাছি যাওয়া, তাদের একেবারে কানের অন্দর থেকে মনের অন্দরে নিজেকে ঢুকে যাওয়া একেবারে, এই যে ব্যাপারটা হোমিওপ্যাথি ডক্টররা করেন। তার মানে করেন ঠিক আছে, হোমিওপ্যাথি অনেক ইয়া করে। আমরা আরেকটু সচেতন, মানে আধুনিকতাকে ওয়েলকাম জানানো, তারপরে চিকিৎসার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা, কোন রকম খামখেয়ালি না করা, হ্যাঁ? এগুলো থাকতে হবে। কারণ এটা আমি বোঝাতে চাইলাম আজকে যে সার্জারি আসলে একটা বিষয়।
সেটা সব ধরনের চিকিৎসক বা পেশাগত যারা এই চিকিৎসা আছেন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা নট অনলি হোমিওপ্যাথি, নট অনলি আয়ুর্বেদ, ইউনানি বা অ্যালোপ্যাথি, এটা সবার জন্য একটা সাবজেক্ট। এটা সব একাডেমিক্যালি সবাইকে পড়ানো হয়, কিন্তু তাদেরকে সার্জন করতে গেলে আরো অনেক বিষয়গুলো জড়িত আছে। তো এটা একজন রোগী একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়, তো একজন হোমিওপ্যাথি ডক্টর সে যদি সার্জারি না জানে যে তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, অথবা তার ভিতর ড্রাইনেস চলে আসছে কোনো কারণে, কলেরা, ডায়রিয়া অথবা এক্সেসিভ সোয়েটিং, তারপরে তার ভিতরে পানি শূন্যতা চলে আসছে, আইভি ইনফিউশন দিতে হবে, এগুলোর ব্যাপারে কোনো ইগনোরেন্সি থাকার কোনো সুযোগ নাই। আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তার পানি শূন্যতা রোধ করতে পারবেন না, আপনাকে আইভি দিতে হবে। ওরালি যদি না দিতে পারেন অবশ্যই আইভি দিতে হবে, ইন্ট্রাভেনাস স্যালাইন দিতে হবে। তাকে আহ, তাকে যথেষ্ট পরিমাণে তাকে ইয়ে করতে হবে, দেখতে হবে যে কি কি কারণে সমস্যাগুলো আছে। যদি আপনি না পারেন অবশ্যই আপনি রেসপন্সিবল পার্সনের কাছে পাঠিয়ে দিবেন, তবু রোগীকে মিসগাইড করবেন না। এটা হলো ব্যাপার। যাই হোক, আমি আলোচনার অনেক সাইডে চলে গেলাম। তো বিষয়গুলো সবটাই আর কি ইনফরমেশনের জন্য, যে আমরা আসলে একজন ডাক্তার, সচেতন ডাক্তার, একজন হোমিওপ্যাথি ডক্টর, আমাদের আসলে বিচক্ষণতা যেটা হলো, আমরা তো আসলে অনেক ধরনের রোগী পাই। রোগী মানে একটা সিস্টেম রিলেটেড রোগী, যেটা চিকিৎসা হচ্ছে। একজন ডাক্তার দেখা যায় চোখের ডাক্তার, চোখ নিয়ে পাবে। চোখ মানে চোখ নয়, চোখের সঙ্গে পেটের সম্পর্ক আছে। এই, মানে তারপরে লিভার মানে লিভার নয়, লিভারের সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গের একটা রিলেশন আছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটা মানুষ বহু শর্তের রোগের সৃষ্টি হলো কারণ একটাই, কারণ মানুষ আপনি, আমি, মানুষ, প্রত্যেকটা বিষয়গুলো হলো তার শরীরের সমস্ত ফিজিওলজিক্যাল বলেন, প্যাথোলজিক্যাল ব্যাপারগুলো একটা জায়গা থেকে আসে। সেই জন্য একটা মানুষকে চিনতে হবে, মানুষের ব্যক্তি স্বাতন্ত্রীকরণ জানতে হবে, একটা মানুষের মনের অবস্থা জানতে হবে, তার যে বিক্ষিপ্ত ভাবনা চিন্তাগুলোকে সেন্ট্রালাইজ করতে হবে, তাকে বুঝতে হবে, আপনার বিচক্ষণতাতে বুঝতে হবে, আপনার প্রতি তাকে আকর্ষিত করতে হবে। আর সার্জিক্যাল ব্যাপারগুলো তো ঘটে যায়, কোনো বুদ্ধি নাই। এই পৃথিবীতে মানুষ আসলে যত কিছুই হোক না কেন, আমরা নিজেরা ভালো থাকতে পারবো না, আমরা চাইলেও ভালো থাকতে পারবো না। আপনি রাজপ্রাসাদে থাকলেও দেখা যাচ্ছে আপনার সোনার পালঙ্কে থেকে ঘুম হচ্ছে না, কারণ এই সারাউন্ডিং যে স্ট্রেস গুলো আছে মানুষের, যে পারিপার্শ্বিকতা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, সামাজিক অব্যবস্থাপনা, এই সব কিছু স্ট্রেস গুলো নিয়ে তো মানুষ চলে। তাহলে আমরা কি করবো? উই শুড ট্রাই, ম্যাক্সিমামটা ট্রাই করবো একটা মানুষকে যতটা তাকে একটু ইয়া করা, ভালোবাসা দেওয়া, তাদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করা, যে কেন অসুবিধাগুলো ঘটে। এটা মানুষ একটা আকুতি, তারা খুব ডাক্তারের সঙ্গে কথা বলতে চায়, ডাক্তারের কথা শুনতে চায়। এই কাজটা তো অনলি হোমিওপ্যাথি ডক্টররা বোধহয় খুব সাকসেসফুলি করে, যে তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে সুখ দুঃখের আলাপ করে, তা কেন রোগের কারণটা কি, হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডিজিজ, এটা তারা বের করে, তার প্রত্যেকটা সমস্যাগুলো ইভ্যালুয়েট করে, তার প্রত্যেকটা লক্ষণকে ইভ্যালুয়েট করে, সেগুলো জিনিসগুলো মূল্যায়ন করে তাদেরকে চিকিৎসা দেয়। যাই হোক, একজন হোমিওপ্যাথি ডক্টরের যে বৈশিষ্ট্যগুলো, সেটা আসলে আমরা এই জনসাধারণের কাছে আমাদের যে একটা বার্তা, যে শুভ বার্তা, যে আমরা যে আসলে কত চিন্তা ভাবনা করে একটা পেশেন্টকে আমরা দেখি। মেডিসিনাল কেস মানে এর বাইরে নয়। আপনি যদি মেডিসিন ভাবনা ভাবেন তাহলে হোমিওপ্যাথির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র সার্জিক্যাল ব্যাপারগুলো যেহেতু আমাদের আয়ত্তের মধ্যে নেই, কিন্তু আমরা কিছু জিনিস আমরা পারবো, সেটা আইভি ইনফিউশনের জন্য অ্যাডভাইস করতে পারবো, তারপরে ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা এটা করতে পারবো। এই যে বিষয়গুলো সার্জিক্যাল ব্যাপার, ছোটখাটো স্টিচ গুলো যদি আপনার পার্সোনাল অভিজ্ঞতা থাকে, যদি এগুলো পারমিশন নেই, এগুলোর জন্য পারমিশন দরকার আছে গভর্নমেন্ট। যার জন্য একজন তাহলে হোমিওপ্যাথি ডক্টর সার্জারি সম্বন্ধে তার সম্যক জ্ঞান আছে এবং সেটা বোঝেন এই সার্জিক্যাল ব্যাপারগুলো। সেই জন্য আমার কাছে মনে হয় এই জনসাধারণের কাছে বা সাধারণ মানুষের কাছে, এবং অনেক হোমিওপ্যাথি ডক্টর রয়েছেন, শিক্ষক চিকিৎসক রয়েছেন, তারাও এই বিষয়টি নিয়ে কনফিউজ। ডাক্তার হেনিম্যান তার অর্গানন অফ মেডিসিনের 186 নম্বর সূত্রে এই বিষয়টা বেশ সুন্দর করে বলে গেছেন, যে প্রয়োজনে সার্জারির সহযোগিতা নিতে হবে। এটাতে আর কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই। এই হলো আমার বক্তব্য। হ্যাঁ, জি, নাই থাকবেন। নাহিদ কি শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে আসলেই কি সার্জারিটা আছে? এই বিষয়টি যদিও বলেছেন
আরেকটু ক্লিয়ার করতেন যে হোমিওপ্যাথিতে কি আসলেই সার্জারি আছে? এটা কার প্রশ্ন? এটা কি তোমার প্রশ্ন? এটা কে প্রশ্ন করলো কে? হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আসলে আমি নেটওয়ার্কের সমস্যার কারণে এরকমটা হয়েছিল হয়তোবা। তোমার এই প্রশ্নের উত্তরটা যদি ম্যাডাম দিতে চান তাহলে শেয়ার করতে পারেন, অথবা তুমি যদি আমাকে প্রশ্ন করে থাকো তাহলে আমি আবারও বলি। স্যার প্রশ্নটা মনে হয় উনি আপনাকেই করেছে, নেটওয়ার্ক ফলের কারণে বাকি কথাটুকু বলা হয়নি, প্রশ্নটা উনি আপনাকেই করেছেন। মোবাইলে আসছে কিনা একটা সাউন্ড হচ্ছে নাহিদ, তোমার কথা আমি নাহিদের শুনতে কথা পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না। প্রশ্নটা কি আপনি স্যারকে করেছেন? আমার মনে হয় স্যারকেই করেছেন, যেহেতু উনি প্রথমেই বলেছেন যে এই প্রসঙ্গক্রমে আবার আপনাকে বলছি, এই ও জন্যই আচ্ছা, বলা আর কি। রাইট রাইট ম্যাডাম, ঠিক আছে। তো এখন যে কোশ্চেনটা আসছে, আমি অলরেডি কিন্তু এটার উত্তরটা দিয়েছি এরকম, যে হোমিওপ্যাথি থেকে সার্জারি আছে, বিষয়টা তো এইভাবে উত্তরটা অলরেডি চলে আসছে। যে আমি বলছি যে হোমিওপ্যাথি সার্জারি তো অবশ্যই আছে, সার্জারি আছে। কেননা সার্জারি তো একটা সাবজেক্ট, আপনারা তো অনেকগুলো সাবজেক্ট পড়েন, ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট পড়তেছেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এই যে 17টা সাবজেক্ট পড়তেছেন, ফোর্থ ইয়ারে যে একটা সাবজেক্ট পড়া আছে সার্জারি, মানে সার্জারি পড়া হচ্ছে। আমি বলছি সার্জন হওয়ার জন্য নয়, আপনি সার্জিক্যাল জ্ঞান সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনি কোনটা কোনটা সার্জিক্যাল কেস, কোনটা মেডিসিনাল কেস, এটাকে ধারণা দেওয়া হচ্ছে। তার মানে আপনাকে সার্জন করার জন্য নয়, সার্জন হতে গেলে আপনাকে আলাদা আরো পড়াশোনা হতে পারে, এই ডিগ্রিটা নিতে গেলে আপনাকে আলাদা ডিগ্রি নিতে হবে, আলাদা পড়াশোনা করতে হবে, আরো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে হবে, এবং এই সুযোগটা আমাদেরকে দেয়া হয়নি। আমাদেরকে থেমে আছি আমরা কি পর্যন্ত, যে একটা মেডিসিন বা বিএসএমএস ডিএসএমএস পর্যন্ত। তার মানে যিনি প্রশ্ন করছেন বা ঠিক আছে, ওকে। তো এই প্রশ্নটার উত্তর হলো যে আমাদের সার্জারি আছে, আমরা সার্জারি পড়াশোনা করি, সার্জারি সম্বন্ধে একজন হোমিওপ্যাথি ডক্টর সম্যক ধারণা তাদের আছে, এবং কোনটা সার্জিক্যাল কেস কোনটা নন সার্জিক্যাল কেস এ সম্বন্ধে সে ডিসিশন নিতে পারেন। এবং যদি সার্জিক্যাল কেস হয় তাহলে উনি সুন্দরভাবে সেটা রোগীকে বুঝে, রেসপন্সিবল সার্জন, যদি চোখের ব্যাপার হয় চোখের সার্জনের কাছে, পেট যদি হয় পেটের সার্জন, হার্টের যদি হার্টের, অ্যাপেন্ডিক্সের হলে অ্যাপেন্ডিক্সের, এই ধরনের রেসপন্সিবল সার্জনের কাছে উনি পাঠাবেন। কখন পাঠাবেন? পাঠাবেন তো তখন যখন উনি এই সাবজেক্টটা পরিপূর্ণভাবে উনি পড়াশোনা করবেন, সুন্দরভাবে জানবেন। আমরা প্রত্যেকটা কলেজেই, ডিপ্লোমা বা বিএসএমএস কলেজে এই সাবজেক্টটা পড়ানো হয়, তাদেরকে ডিসেকশন করানো হয়, ভিসেরা গুলো দেখানো হয়, অ্যানাটমিক্যাল পজিশন দেখানো হয়, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো সবকিছু, এই যে আমাদের যে বেসিক যে সাবজেক্ট গুলো এগুলো পড়ানো হয়। তার মানে হলো এগুলোর আলোকে আপনি সার্জারি বিষয়ে একটা সম্যক ধারণা পান আস্তে আস্তে। এই ধারণা নিয়ে তো আপনি আছেন, আপনি একজন সার্জন নন, কিন্তু আপনি সার্জারি সম্বন্ধে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং কোনটা সার্জিক্যাল কেস কোনটা নন সার্জিক্যাল কেস এটা আপনি জানেন। তাহলে যদি জানেন, যেহেতু জানেন, তাহলে আপনি তো অবশ্যই একজনকে পরামর্শ দিতে পারবেন। আপনার সামনে একজন পেশেন্ট আসছে, আপনি দেখা যাচ্ছে তাকে অ্যানালাইসিস করতেছেন, রোগী বলতেছে ডাক্তার সাহেব আমার একটা রিপোর্ট নিয়ে আসছি, আপনি রিপোর্ট অ্যানালাইসিস করবেন, অবশ্যই আপনার সে অভিজ্ঞতা থাকতে হবে যে তার একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসছে। তো আপনি সেখানে দেখলেন যেখানে কিডনিতে পাথর, পাথরের সাইজটা আপনি দেখলেন, পাথরটা ওখান থেকে বের হয়ে আসতে গেলে ইউরেটারের যে লুমেনের যে ডায়ামিটারটা আছে তার চেয়ে পাথরটা বড় কিনা, এটা তো আপনাকে ডিসাইড করতে হবে। আপনি যদি এখন মনে করেন যে না হোমিওপ্যাথি পারে, তাহলে আপনি তো ওষুধ দিয়ে বসে থাকবেন যে হোমিওপ্যাথি পারে। এটা কখন আপনি করবেন? আপনার ইগনোরেন্সি থাকে, আপনার অজ্ঞতা থাকে। অজ্ঞতা কখন তৈরি হয়? আপনি বিষয় সম্বন্ধে আপনার ধারণা নেই। তো বিষয় সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে অজ্ঞতা থাকবে না, আর অজ্ঞতা না থাকলে আপনি একজন সচেতন ডাক্তার, আর আপনি কি রোগীকে মিসগাইড করতেছেন না, বিষয়টা এই তো। তাহলে আপনি একজন সচেতন ডাক্তার হন, এবং আপনাকে যে ডিপ্লোমা বিএসএমএস কোর্সে যে সার্জিক্যাল বিষয়গুলো পড়ানো হয় আপনি সেগুলো কমপ্লিটলি সুন্দরভাবে আপনি পড়াশোনা করেন, দ্যাটস এনাফ। আমি মনে করি যে ডিপ্লোমা বা বিএসএমএস কোর্সে যেটা যতটুকু পড়ানো হয়, যা পড়ানো হয়, আমরা সাধারণত ডিপ্লোমা কোর্সের যে সিলেবাস, শর্ট সিলেবাস, আমি আমার পার্সোনালি আমি একটা
সার্জারির উপরে নিজস্ব সিলেবাস তৈরি করে নিয়ে আমি ডিপ্লোমা কলেজে পড়াই। সেটা হলো একটা লং সিলেবাস, যে কোনো কিছু বাদ দিয়ে পড়ানো যায় না শরীরের। আমি একটু সিলেবাসটা একটু লং করে তাদেরকে পড়ানো হয়, আপনাকে এটাও জানতে হবে, ওটাও জানতে হবে। পরীক্ষা পাশের জন্য ব্যাপার না, আপনাকে ডাক্তার হতে হবে। এই বিষয়কে মাথায় রেখে তাদেরকে একটু পড়াশোনা করানো হয়, যে আপনি এই বিষয়গুলো জানবেন। এমনকি তাদেরকে আমাদের কলেজে, বিশেষ করে সব কলেজেই এই যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে, গাইনোকোলজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সার্জিক্যাল পারপাস ইউজ হয়, সেগুলো সবকিছু আমরা তাদেরকে সুন্দরভাবে দেখাই, উপস্থান করি। একটা দেখা যায় ইনস্ট্রুমেন্ট সামনে নিয়েও দেখা যাচ্ছে সার্জিক্যাল অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো কথা হলো, আমি এই মুহূর্তে আপনাদেরকে কোন রকমের বলতে চাই না, আপনারা ক্লাস করেন, আপনারা দেখা যাচ্ছে কলেজ করেন, কলেজমুখী হন। তারপরে আমি মনে করি প্রসঙ্গক্রমে কথা আসলে বলতে চাই না, যে প্রাসঙ্গিক কথাই বলতে চাইছিলাম। আমাদের মনে হয় বর্তমানে যারা মানে এই সমস্ত কলেজগুলোর দায়িত্বে রয়েছেন, তাদেরকে অনেক সচেতন হতে হবে। শিক্ষার বিকল্প নাই, কেননা একজন ডাক্তার তৈরি করে দেবেন, আপনি ডাক্তারি বিদ্যা জানবে না, আপনি সাবজেক্ট সম্বন্ধে ধারণা থাকবে না, তাদের ভিতরে কমন সেন্স থাকবে না, এটা তো হতে পারে না। এগুলো কখনো আমরা মেনে নিতে পারি না। আমরা খুব কিছু ক্ষেত্রে হোপলেস হয়ে যাই এই সমস্ত কলেজগুলোতে, অনেকে ভালো পায়, অনেকে আসলে। তো আপনি একটা সার্টিফিকেট আপনার জীবনের জন্য যথেষ্ট নয়। এরকম ব্যাপারগুলো হলো যে আপনাকে কি শিখলেন, এটা হলো আপনার দায়িত্ব, শিখতে হবে। কলেজ কেন্দ্রিক যে শিক্ষাগুলো আছে, একাডেমিক শিক্ষা, আপনি সেখানে দেখবেন যে এই ধরনের প্রসঙ্গগুলো আসবে না। আজকের এই আলোচনা কিন্তু যারা ডাক্তার হিসেবে এখানে উপস্থিত হয়তো অনেকে আছেন, চিকিৎসক হিসেবে আছেন, স্টুডেন্ট আছেন। আপনারা তো কলেজে আছেন, আপনারা তো পড়াশোনা করছেন, একাডেমিক্যালি আপনি এই বিষয়গুলো জানেন। এর সঙ্গে সঙ্গে আপনারা তো আমার এই কথাগুলো, আমাদের এই কথাগুলো, ম্যাডাম আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা বোঝেন, বোঝার চেষ্টা করেন। এবং একইভাবে আপনি একজন সচেতন হোমিওপ্যাথি ডক্টর না হলে পরে শুধু আপনার কারণে কিন্তু হোমিওপ্যাথি বদনাম হবে। হোমিওপ্যাথি ইজ এ একটা সিস্টেম, ইউনিভার্সাল ট্রিটমেন্ট সিস্টেম। হোমিওপ্যাথি একটা ব্যাপক বিষয়। আর হোমিওপ্যাথ ইজ এ পারসন পোর্ট্রেটেড বাই দিস সিস্টেম। হোমিওপ্যাথের কারণে হোমিওপ্যাথির বদনাম হোক, এটা আমরা কখনো কামনা করি না। কেননা আমরা দেখা যাচ্ছে যে আমি প্রায় অনেক সময় বলি, বেশ কিছু সংখ্যক হোমিওপ্যাথি ডক্টর বাংলাদেশে সাকসেসফুলি চিকিৎসা দিচ্ছে। তারা আহ, অনেক ভালো ভালো সচেতন পেশেন্ট, এখনকার পেশেন্টরাও তারাও কিন্তু অনেক সচেতন। তারা এত বেশি সচেতন যে অনেক সময় ডাক্তারদেরকেও কিন্তু একেবারে কি বলে, একেবারে মানে কি বলে, স্যারা বেড়া করে ফেলে সহজ বাংলায়। যে আপনি যদি সেরকম পজিশনের ডাক্তার হন, তাহলে তো রোগীকে ম্যানেজ করতে না পারেন। আপনি যদি রোগীর নিয়ন্ত্রণে চলে যান, রোগীর নিয়ন্ত্রণে যদি ডাক্তার চলে যায়, তাহলে শেষ। আপনি হোমিওপ্যাথিকে নিজেও খেয়ে ফেলবেন, আর আপনি তো অবস্থান তো মাশাআল্লাহ। তা সব মিলে আমার কথা হলো যে আপনি নিজেকে কন্ট্রোল করেন, নিজেকে জানেন। যে কোনো পরিস্থিতি, আপনার কাছে রাষ্ট্রপতি আসছে চিকিৎসা নিতে, ইউ আর এজ এ ডক্টর, আপনার ভিতরে একটা পার্সোনালিটি আছে, আপনার ভিতরে কমিটমেন্ট আছে, আপনার ভিতরে রেসপন্সিবিলিটি আছে। আপনি তাকে কিভাবে হ্যান্ডেলিং করবেন, কিসের জন্য? আপনি একজন চিকিৎসক, চিকিৎসা দিচ্ছেন, আপনি সেইভাবে চিন্তা করবেন, আপনার কনসেপ্টটাও এরকম হবে। এখানে তো আপনার ভিতরে তো জেলাসির কিছু নাই, লজ্জার কিছু নাই। তো কিভাবে আপনার এই সমস্যাগুলো তৈরি হবে? আপনার ভিতরে আয়োজন ভালো থাকতে হবে। আয়োজন কি? আমার অনেক আয়োজন আছে। আমি 10টা মুরগি দিয়ে রোস্ট তৈরি করছি, লোক আসছে 100 জন। সমস্যা কোথায়? আমি সবাইকে খাওয়াতে পারবো, কিন্তু মুরগি 2টা, লোক আসছে 50 জন। আপনার তো প্রেশার উঠবেই। আপনার মাথাকে সমৃদ্ধ করেন জ্ঞান বুদ্ধি দিয়ে। হোমিওপ্যাথির কি কি বিষয়গুলো জানা দরকার, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্স জানেন, যে এটা কেন ইউজ করব, কিভাবে ইউজ করব। শুধু জানলেই হবে না, সিচুয়েশন ডিমান্ডস অনুসারে ইউজ করা। আমরা তো অনেকে অনেক কিছু জানি, কিন্তু কখন কোন জিনিসটা ইউজ করতে হবে, এই পরিস্থিতিতে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে। রোগী আপনার আত্মীয় নয়, যে আপনি সারা জীবন তাকে দেখছেন, টেবিলের সামনে আসছে, পড়াশোনা করলেন 5 বছর, 1 বছর ইন্টার্নি, 4 বছর 6 মাসের ইন্টার্নি করলেন, করে রুগী দেখতেছেন, 4 মাস ধরে রুগী দেখতেছেন টেবিলের সামনে। নট দ্যাট 4 ঘন্টা হলো দেখতেছেন, সেটাও নয়। উইদিন 5 মিনিটস আপনাকে রুগী দেখতে হবে। আপনার ভিতরে ইএসপি ক্ষমতা, এক্সট্রা সেন্সিটিভ পারসেপটিভ ক্ষমতা, আপনার ভিতরে কমন সেন্স, সিচুয়েশন বুঝে আপনাকে দেখতে হবে। রোগীর চেহারা থেকে যদি আপনি বলতে পারেন আপনার মুখটা ফোলা লাগতেছে কেন, আপনার লুকিংসটা এরকম লাগতেছে কেন, এটা যদি বলতে পারেন, তাহলে আপনার ভিতরে তো বিচক্ষণতা আছে। কারণ রোগীকে আপনি চেনেন না, অথচ আপনি ফেস দেখে বুঝতে পারলেন যে এটা কি এখানে অবস্থা। আমি 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 একটু বলতে চাচ্ছি যে
আসলে একটা কথা আছে যে প্রথম দর্শনে যদি আমরা রোগীকে এটুকু এনশিওর না করতে পারি যে আপনি যে রোগটা নিয়ে এসেছেন তার জন্য আমি পারফেক্ট এবং আমি আপনার রোগটা সম্পর্কে জানতে পারছি, তাহলে কিন্তু কোনো পেশেন্টই কিন্তু কোনো ডাক্তারের কাছে সে ভরসাটা পায় না। এবং বর্তমান সময়ে একটা জিনিস আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা হয়তো হাজারটা রোগী দেখি, কিন্তু একটা পেশেন্টের যদি যে রোগটা হয় সে কিন্তু হাজার জায়গায় সেটা সার্চিং করে তার রোগ সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞ হয়েই একজন ডাক্তারের কাছে আসে। তো সেই ক্ষেত্রে একজন পেশেন্ট যখন একজন ডাক্তারের কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমার এই রোগটা আমি কিছুই বুঝলাম না, আমি এমন আমার অ্যাটিটিউডটা এমন থাকলো যে রোগটা সম্পর্কে কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে কিন্তু সে কি করলো, হোমিওপ্যাথি সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ একটা কনসেপ্ট কিন্তু তার ভিতরে সৃষ্টি হলো। হ্যাঁ, এর জন্য আমাদের হোমিওপ্যাথিতে সব থেকে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে জ্ঞান, প্রচুর পড়াশোনা এবং ম্যানেজমেন্ট। যদি ম্যানেজমেন্ট আমি রোগীকে দ্বারা না করতে পারি তাহলে কিন্তু এখানে আসলেই মানে হোমিওপ্যাথিক বদনাম ছাড়া এখানে আর মানে নতুন কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। সরি স্যার, আমি একটু ইন্টারফেয়ার করে ফেলেছি আপনার কথার মধ্যে, আপনি চমৎকার কিছু কথা তুলে ধরেছেন যেটা সত্যি আসলে প্রশংসনীয়। জি, এক্সপেক্ট করার মতো ম্যাডাম। আমি এটাই ভাবি যে আসলে আপনাকে একটু বিচক্ষণতা তৈরি করতে হবে। আর এটা হলো কি, মানুষের পার্সোনালিটি একটা বিশাল ব্যাপার। আপনার কিন্তু পোশাক আশাক বা মানে অর্থবিত্ত এগুলো কোনো ব্যাপার না। একজন ডাক্তার হিসেবে আপনার একটা চেম্বারের একটা মিনিমাম একটা সৌন্দর্য থাকতে হবে। আপনি রোগীর সঙ্গে সুন্দর হ্যান্ডেলিং করতে পারেন, রোগীর কাছে তথ্যগুলো নিতে পারেন সিস্টেমেটিক ভাবে। রোগী আপনাকে দেখে বুঝতে পারে ইনি একজন দায়িত্বশীল ডক্টর, ইনি একজন রেসপন্সিবল ডাক্তার, ইনি একজন কমিটমেন্ট ধারী একজন ডক্টর এবং এনার ভিতরে একটা পার্সোনালিটি আছে। তাহলে হবে কি, রোগীরা তারা আপনাকে ইয়ে করবে। কারণ রোগীরা যদি সেটা বুঝতে না পারে বা এই ধরনের কোনো সমস্যাগুলো হয়, তাহলে কিন্তু নট অনলি হোমিওপ্যাথের জন্য নয়, হোমিওপ্যাথির জন্য একটা একটা বাজে একটা ইনফরমেশন তৈরি হয়। যার জন্য হোমিওপ্যাথি কেন খারাপ, সেটা হলো শুধু হোমিওপ্যাথদের জন্য। কারণ আজকাল তো আসলে হোমিওপ্যাথি যার ডাক্তার, আমরা অনেক পড়াশোনা করেন, ঠিক আছে পড়াশোনা তো করবেন, আপনি একটা ডিপ্লোমা কলেজে ভর্তি হয়েছেন, আপনি ওখানে পড়াশোনা করবেন, আপনার কেন জানি বছর শেষে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যে আমরা পরীক্ষা দেবো, পাশ করব। কিন্তু এর মাঝখানে যে সময়গুলো 1 বছর, তো এটা তো মুশকিল। তো আসলে পরীক্ষা তো ব্যাপার নয়, পরীক্ষা তো পাশ করবেনই, আমরা এটা নিয়ে ভাবি না। কিন্তু আপনাকে এই যে নিজের প্রয়োজনে পড়াশোনা করা দরকার। আপনাকে খারাপ লাগে না একটা রোগী দেখতে যে আপনি ইনডিসিশনে ভুগতেছেন, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি শোনেন, কথা হলো ওষুধ দেওয়া সহজ, কিন্তু সঠিক ওষুধ দেওয়া কিন্তু অনেক কঠিন। এটা মাথায় নিতে হবে। সেটা হলো যে একটা রোগীকে সুন্দরভাবে ম্যানেজ করা। শুধু ওষুধ দিলে কি কাজ হয়? ওষুধ তো একটা জাস্ট একটা মানে একটা একটা জাস্ট একটা মিডিয়া। কিন্তু আপনি একজন ডাক্তার হিসেবে আপনার সবচেয়ে বেশি যেটা ম্যানেজমেন্ট। আপনি অ্যাডভাইস করবেন, তারপরে আ ওষুধ দিবেন, তারপরে সিদ্ধান্ত নিবেন, তার লাইফস্টাইল, তার প্রিভিয়াস হিস্টরি কত কিছু জানার বিষয় আছে। এই যে ঐদিন 5 মিনিটস এর মধ্যে সামনে টেবিলে বসে আছে একজন রোগী, আপনি তাদের দিকে তাকালেন, তার ফেস দেখে আপনি সিদ্ধান্ত নিলেন। আপনাকে যেন কেন ইল লুকিং লাগতেছে অথবা ডিপ্রেসড লাগতেছে। আপনাকে একটু কান্না লাগতেছে। আসলে আমি কি কারেক্ট? আমি কি ঠিক আপনাকে ধরতে পারলাম? রোগী দেখা যাচ্ছে যে, হ্যাঁ, ডাক্তার সাহেব ঠিক আছে, আপনি ঠিকই ধরতে পারছেন। কেন হয়? আপনি শুরু করেন সেখান থেকে আস্তে। কারণ একটা রোগী তো চায় ডাক্তার তাকে আবিষ্কার করুক। কারণ আপনি তাকে এভয়েড করলে তো হবে না। আপনার ভিতরে আয়োজন থাকবে, বিশাল আয়োজন। আপনি লং কেস নেওয়ার আয়োজন থাকবে, শর্ট কেস নেওয়ার আয়োজন থাকবে। সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে সাজানো থাকবে আস্তে। ইদানিং দেখা যাচ্ছে যে এই ধরনের যে বিচক্ষণতা তৈরি করার জন্য, কমন সেন্স তৈরি করার জন্য, আপনার যে রোগীকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করার জন্য যে আয়োজনটা দরকার, এটাও একটা শিক্ষার একটা পার্ট। পুঁথিগত বিদ্যা আপনাকে খুব কনসাইজ করে ফেলে। কতদূর আপনাকে নিয়ে যায়। কিন্তু তার বাহিরে তো আপনার তো জীবনের সমস্ত আয়োজনগুলো তো আপনাকে কাজে লাগে। আপনি নাটক দেখলেন, নভেল দেখলেন, সিনেমা দেখলেন, একজন এই যে আজকে কথা বলতেছি, জানি না আপনার কার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। কে কোন কথাটুকু আপনাকে আমলে নেবেন আর কতটুকু আমলে নেবেন না। কিন্তু আমি যা বলছি, আমরা যা বলছি সেটা হলো এটাই। আপনার ভিতরে একটা পার্সোনালিটি তৈরি করেন, পেশাগত একটা অবস্থান এখানে তৈরি করেন। আমি হোমিওপ্যাথি এক্সপেক্ট করতেছে। জি জি, ম্যাডাম। আমি ওকে। আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন হোমিওপ্যাথি ডাক্তার একটা কথা যখন বলি যে উনি হোমিওপ্যাথি ডাক্তার, যখন সাধারণ একটা জনগণ শুনে তখন তার মাথার ভিতরে একটা কনসেপ্ট থাকে কি যে মান্যতা রামনের একটা চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে, টেবিলটা ঘুরে ধরা থাকবে, টেবিলের এক কর্নারে কয়টা বই থাকবে, ছেঁড়া ফাটা বই, আর কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে সে বসবে, 2-3টা ঝাঁকি দিয়ে দিবে, সাথে একটু ওষুধ খাওয়াই দিবে, বাস এই বুঝি হোমিওপ্যাথি।
কিন্তু আমার কাছে কষ্ট লাগে এটাই যে বর্তমান সময়ে আমরা যে এই যে মডার্নাইজেশন এবং আমরা যে ডিজিটাল যুগ আমরা হচ্ছে, আমরা আসলে নিজেকে কতটা ডিজিটালাইজ করতে পেরেছি। এখনো কিন্তু আমাদের অনেক পেশেন্টদের মধ্যে যে এই ধারণাটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না। তার কি কারণ? কারণ আমরা একটা পেশেন্ট আসলে তার রিপোর্টগুলো কিন্তু আমরা সঠিকভাবে দেখি না। একটা কথা দিয়ে আমরা তুড়ি মেলে দিই, সেটা হচ্ছে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কিন্তু এখানে আপনি একটা কথা চিন্তা করেন, একটা পেশেন্ট আমাদের চেম্বারে আসলো, তার ডায়াবেটিক্স হাই, হ্যাঁ, তার ডায়াবেটিক্স হাই থাকতে পারে, সরি তার প্রেশার হাই থাকতে পারে বা তার ডায়াবেটিস বেশি থাকতে পারে। আমি ধরে নিলাম যে একটা পেশেন্টের হয়তো বা 6 মাস আগে সে কোনো ওখানে সার্জিক্যাল সার্জারি করেছে যে কোনো একটা বিষয়ে। এখন তাকে যদি আমি এটা না জিজ্ঞাসা করি, যদি আমি তাকে সাইলেশিয়া দিয়ে দিই, তাহলে এটা আমার কিন্তু ব্যর্থতা। হ্যাঁ, কারণ আমি কিন্তু তাকে রিপোর্টটাই ভালো করে দেখলাম না যে তার রিপোর্টে কি আছে। তার কি আদৌ হার্ডে কি একটা পেসমেকার বসানো আছে? আমার কিন্তু ঘুরে ঘুরে কিন্তু একই দিকে ওষুধ যাচ্ছে, কিন্তু আমি কিন্তু রিপোর্ট বোঝার ক্ষমতার অদক্ষতার কারণে আমি কিন্তু সেটা থেকে প্রেসক্রিপশন করতে পারছি না, বা ওটাই বারবার ভুল করে দিচ্ছি। তো এই যে বিষয়, এগুলো কিন্তু আমাদের ব্যর্থতা। আবার এই ব্যর্থতাগুলোর কারণেই কিন্তু আমরা হোমিওপ্যাথি আজও কিন্তু সেই মানদাতার আমলের চিন্তা শক্তি কিন্তু পেশেন্টদের মুখে আছে। আমি মাঝে মধ্যে অবাক হই, মানে আসলে প্রাসঙ্গিকভাবে চলে আসছে, আমি যার জন্য বলে ফেলছি যে আমি এখনো অবাক হই যে আমাদের চেম্বারে যখন একটা রুগী যখন আসে জ্বরের একটা ওষুধ নিতে, দেখা গেল যে সে বলে, ম্যাডাম ওভারিয়ান সিস্টেম ট্রিটমেন্ট কি হোমিওপ্যাথিতে হয়? ইয়াল্লা, এটা তো আমি জানি না ওভারিয়ান সিস্টেম ট্রিটমেন্ট হয়। তার মানে দেখেন আমরা প্রচারের দিক থেকে এখনো কতটা নিচে চলে মানে পিছিয়ে আছি, যে একজন মানুষ, একটা মহিলা, সে নিজেই জানে না যে হোমিওপ্যাথিতে কত জটিল ধরনের রোগের ট্রিটমেন্টগুলি আমরা করে থাকি। কারণ ওই যে আমরা রিপোর্ট ভালো করে দেখি না, আমরা অ্যানাটমি ভালো বুঝি না, আমরা ফিজিওলজি ভালো বুঝি না, আমরা প্যাথোলজি বুঝি না। তাহলে কিভাবে একটা পেশেন্টকে আমরা এনশিওর করতে পারবো যে হ্যাঁ, আপনি যে ট্রিটমেন্টের জন্য আসছেন সেটা কিন্তু আমাদের কাছে উত্তর এবং সেটা আমাদের কাছে আছে। তো যাই হোক, আমি আসলে কথা ইন্টারাপ্ট করে ফেলেছি। স্যার আপনি কন্টিনিউ করুন, আপনার কথা না না ভালো না, লাগছে। দেখেন, ঠিক আছে, আপনি ঠিক আছে। না, এটা নিয়ে কোনো ইয়ে না, আমরা কথা হলো আমরা একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমরা একটু এক্সপ্রেস করতে চাই আমাদের মনোভাবটা এবং আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে। তো প্রশ্ন আসছিল যে হোমিওপ্যাথিতে সার্জারি আছে কিনা, এই তুমি লাস্ট প্রশ্ন করছিলা। তো ব্যাপারটা তো সেখান থেকে আলোচনা করতে করতে এদিকটা নেভাবে চলে গেল। তো যাই হোক, আমাদের নেক্সট কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। স্যার এখন কি আমাকে শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, শোনা আন্তরিকভাবে যাচ্ছে। দুঃখিত যে আমার এইদিকে বৃষ্টি হওয়ার কারণে ও নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে হয়তোবা হুম হুম কিছু হুম। কথা মাঝখানে শোনা বলতে যাচ্ছে, আপনাকে পারিনি। শোনা যাচ্ছে। এখন স্যারের শোনা কাছে যাচ্ছে। আমার আরেকটা বিষয় জানার, যে হোমিওপ্যাথি ও সার্জারি, আমরা এই আলোচনা থেকে জানলাম যে হোমিওপ্যাথি ও সার্জারি একে অপরের সঙ্গে সংযুক্ত। তাহলে স্যার আমরা হোমিওপ্যাথি এবং সার্জারিকে পার্থক্যটা কিভাবে করব? এটা যদি আপনি একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দিতেন, আমার মনে হয় সবাই এই বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট একটা ধারণা পেত। হ্যাঁ, হোমিওপ্যাথি আর সার্জারি এটা তো বিশাল একটা পার্থক্য আছে। এটার পার্থক্য, হোমিওপ্যাথি ইজ এ ইউনিভার্সাল ট্রিটমেন্ট সিস্টেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা তো বিশ্বব্যাপী একটা স্বীকৃত, বিশ্বব্যাপী একটা চিকিৎসা ব্যবস্থা। এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা। এটা পৃথিবীতে ছিল, পৃথিবীর জন্মের পরের থেকে ছিল প্রাকৃতিক একটা চিকিৎসা ব্যবস্থা। সেটা কার চোখে ধরা পড়লো? অনেকের চোখে ধরা পড়লো, ডাক্তার হেনিম্যানের চোখে ধরা পড়লো। উনি একটা সিস্টেমের মধ্যে আসলেন, আসার পরে সেটা জনসাধারণের কাছে এটা প্রকাশ করলেন। ব্যাস, এই তো হলো হোমিওপ্যাথি। সেটার একটা আলাদা একটা নিয়ম নীতি আছে এবং সুনির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে প্রতিষ্ঠিত একটা চিকিৎসা বিজ্ঞান। আর সার্জারি তো একটা সাবজেক্ট। এই এই চিকিৎসা বিজ্ঞানকে একটা সুন্দর অবয়ব দেওয়ার জন্য, একটা সুন্দরভাবে একটা গঠনমূলক একটা একটা মানুষকে চেনার জন্য, জানার জন্য অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে এই চিকিৎসা বিজ্ঞানটা আহ, পড়ানো হয়। এটাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য আরো করা হয়েছে ইয়ার ভিত্তিক শিক্ষা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আছে, সাবজেক্ট গুলোর কেন করা হয়েছে, এই সাবজেক্ট গুলো পড়লে পরে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী মানুষের শরীর সম্বন্ধে আস্তে আস্তে সুন্দর করে সবকিছু জানবে। ফার্স্ট ইয়ারে কিছু পড়ানো হচ্ছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে যায় কি, এতগুলো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, সেটা হলো সার্জারি। এই সার্জারি একটা সাবজেক্ট। আমি বারবার বলতেছি সবার জন্য যে একটা সার্জারি একটা সাবজেক্ট, অনলি একটা সাবজেক্ট। যে সাবজেক্টের মাধ্যমে আমরা কি শিখি, যে সার্জিক্যাল বিষয়গুলো সম্বন্ধে আমরা ধারণা দিই। যে শরীরের মধ্যে সাপোজ কোনো একটা রোগীর, তার একটা পেইন করতেছে, কোথায় পেইন করতেছে, একজন ডাক্তার হিসেবে আপনার উচিত যে আপনার অ্যানাটমি যদি আপনি জানেন, তাহলে আপনার এরিয়াটাকে জানতে হবে। এই এরিয়াতে কোন কোন অঙ্গ থাকে,
তাহলে আপনাকে জানা লাগবে সিস্টেমিক এক্সামিনেশন গুলো করার জন্য যে সিস্টেম আছে সেটা জানতে হবে। কিভাবে রোগীকে সিস্টেমিক এক্সামিনেশন করতে হয়, জেনারেল এক্সামিনেশন করতে হয়, অন এক্সামিনেশন করতে হয়, সবকিছু এই সবকিছু মিলে ধারণা থাকতে হবে। তো ধারণা থাকতে হবে মানে কি? আমি কি ধারণা থাকার কথা বলিয়ে কি আমি দায়বদ্ধতা এড়ায় ফেললাম? আমি তো আমরা তো কলেজে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেই। আপনি যদি এখন বলেন যে যে আপনি বলে তো না আমরা শিক্ষাটা দেই এইভাবে। যাই হোক, এখন কোন একজন পেশেন্ট এসে বলল তার ব্যথা, এরিয়াটা সে দেখলো। আপনি সাসপেক্ট করলেন নানান রকম বিষয়। যে কেন তার এই পেইনটা হচ্ছে, কোথায় পেইন হচ্ছে। আমরা ওটাই তো শিক্ষা দেই যে পেইনটাকে ডিটেক্ট করার জন্য, এটাকে ডায়াগনোসিস করার জন্য যে কি ধরনের সমস্যা, কোন সমস্যা হতে পারে, এটাকে করার জন্য কিভাবে আপনাকে অগ্রসর হতে হবে সেটা। সাপোজ অ্যাপেন্ডিক্স এর পেইন, অ্যাপেন্ডিক্স এরিয়াতে ব্যথা। কোথায় ব্যথা? যে অ্যাপেন্ডিক্স এরিয়া থেকে আমরা সার্জারি পড়াই। সার্জারি পড়াতে যায় অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে সেটা পড়ানো হয়েছে। যারা ক্লাস করেছেন বা যারা সার্জারি সম্বন্ধে ক্লাসে থাকেন তারা যে আম্বিলিকাস থেকে একটা লাইন লাইন একটা নয়েজ আসতেছে। আচ্ছা, আমরা আম্বিলিকাস থেকে মানে নাভি থেকে শুরু করে আমাদের দুটো যে হিপ বোন আছে, হিপ বোনের একটা এরিয়া, একটা মাথা আছে, যার ফিঙ্গার লাইস প্রজেকশন, যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তো নাভি থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত যদি একটা লাইন কল্পনা করা যায়, এই লাইনটাকে বলা হয় ম্যাকবার্নিস লাইন। ওই লাইনটা থেকে একটা নাভি থেকে ২ ভাগ দূরে এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে ১ ভাগ দূরে একটা পয়েন্ট আছে, ম্যাকবার্নিস পয়েন্ট। এই ম্যাকবার্নিস পয়েন্টের ওখানে যদি জাস্ট কাটা যায় সেখান থেকে অ্যাপেন্ডিক্সটা বের হয়। যদি ওই এরিয়াতে ওখানে যদি ব্যথা হয় তাহলে আমরা সার্জিক্যালি জানি যে ওই ম্যাকবার্নিস পয়েন্টে অ্যাপেন্ডিক্স থাকে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস ওখানে যদি হয় তো ইনফ্লামেশনের কারণে যে চেঞ্জ হয়, ক্যারেক্টার চেঞ্জ হয়, সেখানে পেইন হয়। আচ্ছা, এখন ওখানে পেইন হচ্ছে, একজন ডাক্তার হিসাবে যদি আপনাকে যে সেই শিক্ষাটা দেওয়া হলো যে আপনি কিভাবে ওটা ডায়াগনোসিস করবেন, আপনি কিভাবে সিস্টেমেটিক ভাবে চলবেন। আপনি দেখা যায় রোগীকে চট করে অ্যাপেন্ডিক্স এরিয়াতে দিলেন একটা চাপ, দিয়ে ব্যথা ছড়ায় দিলেন, মৌচাকে ঢিল মারলেন, পুরা শরীরে ব্যথা শুরু হয়ে গেল। আমরা কিন্তু তা বলি না। এটা তো শিক্ষা। আপনি দেখা যাচ্ছে যে বলা হয়েছে আপনাকে যে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে দিয়ে শেষে যেখানে ব্যথা সেখানে পরে যাবেন। যা চাপ দিয়ে দেখবেন যে আসলে ওখানে ব্যথা কিনা। তাই না? এই শিক্ষাটা তো আসলে একাডেমিক্যালি শেখানো হয়। এখন আপনাকে যদি এটা আপনি না জানেন, এটা যদি না বোঝেন, তাহলে চাপ দিয়ে তো। আরেকটা হলো যে এটার পরিণতি কি হবে? যদি আমি অ্যাপেন্ডিক্স এর পেইনটা বুঝতে না পারি, অ্যাপেন্ডিক্স এরিয়া চিনতে না পারি এবং আপনার যদি প্র্যাকটিস অফ মেডিসিন সম্বন্ধে আপনার ধারণা না থাকে, প্যাথোলজি ধারণা না থাকে, তাহলে কি হবে? হবে কি সমস্যা হবে যে আপনি রোগীকে মিসগাইড করতেছেন, আপনার কমপ্লিকেশন বাড়াচ্ছেন আপনার অজ্ঞতার কারণে। তাহলে তাহলে এখন কি করবেন? যে এই যে অ্যাপেন্ডিক্স এর কোন সিচুয়েশনে কি ঘটনা ঘটতে পারে? যদি এরকম হয় যে রোগী আপনি ভুল সিদ্ধান্তের কারণে অ্যাপেন্ডিক্স তাহলে বাস্ট হয়ে গেল, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে সমস্ত খাবার-দাবার ঢুকে অ্যাকুইট অ্যাবডোমেন হয়, রোগী উইদিন 24 আওয়ার্স এর মধ্যে মারা গেল। আপনি কিন্তু দায় নেবেন না। আপনি চিকিৎসা করে গেছেন। কিন্তু দায় নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে হোয়াট উইল বি হ্যাপেন। আমার যদি আমার যদি ডিসিশন নিতে ভুল হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে। এটা দায় থেকে আসলে আমাদের মানে অনেক কিছু হতে পারে। আমার একটা দায় তৈরি হলো যে আমি একজন ডক্টর, আমি একজন রোগীকে আইডিয়াল কিওর করতে চাই। এর জন্য আমার কি দরকার? মেন্টাল যে সিচুয়েশন গুলো এটা জানা দরকার, ফিজিক্যাল যে সিচুয়েশন গুলো জানা দরকার, সামাজিক যে দায়বদ্ধতা আছে, একটা রোগীর সামাজিকভাবে অসুস্থ থাকলেও কিন্তু সে স্বাস্থ্য নয়। এগুলো বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা নিয়ে সুন্দরভাবে, এগুলো কি এখন কথা হলো এটার জন্য কি আপনি সারা জীবন অপেক্ষা করবেন? না। আপনাকে একাডেমিতে শেখানো হচ্ছে, আপনাকে আপনাকে পথ দেখানো হচ্ছে, পথ তৈরি করে দেওয়া হচ্ছে না। কারণ পথ নিজে তৈরি হয় না, পথিকে তৈরি করে। আপনাকে একটা ট্র্যাক দেওয়া হচ্ছে যে আপনি এই পথে যাবেন। আপনাকে বলা হচ্ছে ক আর আর ক মিলে কয়কার কা কয়কার কাকা হয়। কিন্তু বয়কার কা বয়কার বা এটা তো আর শেখানোর দরকার নাই। আপনাকে একটা ট্র্যাক দেওয়া হচ্ছে যে আপনি এইভাবে শিখবেন, এইভাবে জানবেন। আপনাকে খাবার খেতে হবে, নাকের একটু নিচ দিয়ে আপনাকে তুলে খাওয়ানোর দরকার নাই। কিছু জিনিস হয় যা আমরা এই যে একাডেমিক যে শিক্ষাগুলো, একটা মেডিকেলে যারা আমরা ডিপ্লোমা পড়ি, এর কিন্তু ব্যাপক একটা সিলেবাস। এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এটা যদি আপনারা যদি নিজেরা ইগনোর করেন, যদি নিজেরাই না বোঝেন, তাহলে আপনি জনগণকে কিভাবে করবেন? আপনার নিজের প্রতি তো সেলফ কনফিডেন্স নাই।
আপনার নিজের প্রতি তো আস্থা নাই। আপনি আপনার আস্থা তৈরি করেন আগে, যে না এখানে অনেক কিছু শেখার আছে। আমি শিখলাম, শেখার পরে তারপরে তো কত কিছু শেখার পরে তো মানুষের জীবনে কত ব্যর্থতা আসে। তো এখন না শিখে ব্যর্থতা আসবে, সেটা তো বুঝতে হবে। তো এখন ব্যাপার হলো যে আমি আগে নিজেকে নো দাই সেলফ, একটা কথা আছে যে আগে নিজেকে চেনেন আপনি। আপনার রেসপন্সিবিলিটি কি, আপনি মেডিকেল শিক্ষায় আপনি এডুকেটেড হলেন কিনা। আপনি অনেক লেবাস নিয়ে আছেন অথচ ভিতরে কিছু নাই। এটা তো আসলে ঠিক না। এটা এটা ইমান ভঙ্গের একটা ব্যাপার। আমি সবসময় এটা বলি, স্টুডেন্টকে বলি, অন্তত নিজের প্রতি তো ধোকা দেবেনই না, মানুষকে ধোকা দিয়েন না। এটা খুব একটা দায়িত্বপূর্ণ একটা পেশা। ডাক্তারদেরকে অনেকে খুব রেসপেক্ট করে। আপনি যদি মনে করেন যে রাতের বেলা এক ড্রাম শিশির মধ্যে একেবারে পয়জন দিয়ে বললেন যে রোগীকে বললেন আপনি খেয়ে নেবেন রাত্রিবেলা, সকালবেলা দেখা যায় কি হয় হোক, দেখা যাক সকালবেলা রোগী মরে আছে। এই যে বিশাল একটা ব্যাপার। একই কথা, আপনি ভুল ওষুধ দিলেন, ওই পয়জন দেওয়ার মতোই তো। আপনি ভুল ওষুধ দিলেন, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করছেন, আপনি পারেন নাই। ওষুধ আসলে সিলেক্ট করা সো টাফ ব্যাপার। কেননা আমরা একটু ম্যান টু ম্যান ভেরি করি। একই রোগী দেখা যায় ১০ জন ডাক্তারের ১০টা মেশিনে। উই শুড ট্রাই যে যতটা পারা যায় ১০০ র কাছাকাছি। একজন রোগীর ওষুধ সিলেকশন করলো যে তার কারেকশন হলো 60%, আরেকজন কারেক্ট করলো 70%। তা আমরা 70% যে কারেক্ট করলো তা আমরা সেটাকে ভালো বলবো। আমরা চেষ্টা করব যতটা কাছে যাওয়া যায়। ওষুধ দিয়ে কাজ হয়, আবার কি হবে মাঝে, মাঝে কিছু কথা দিয়েও কাজ হয়। বলা হলো যে, "না আপনার কোনো সমস্যা নেই। আপনি ওই আ এই খাবারটা খাবেন। এটা খেলেও আপনি ভালো থাকবেন।" একটু খাবার পথ্য সম্বন্ধে লাইফস্টাইল, তার লাইফস্টাইল চলাফেরা, খাওয়া-দাওয়া সবকিছু মিলিয়ে আসলে একটা চিকিৎসার ব্যাপারটা অনেক ব্যাপক। যদি জানা যায় তাহলে এটার জন্য সময় লাগে না। এত কথাবার্তা বলতেছি তার মানে এই নয় যে আপনাকে সারা জীবন একেবারে মাথা খাটায় এখানে কাজ করতে হবে, সেটা না। আপনি যে একাডেমিক শিক্ষা এবং সেটা সমন্বয় করা। সুন্দর করে সমন্বয় করে একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি লাইফকে চালান, দেখবেন যে অত কোনো সমস্যা নাই। একজন ডাক্তার আ আ তার যদি ডিসিপ্লিন লাইফ লিভ করে সুন্দরভাবে, যেগুলো মেইনটেইন করে, এগুলো কোনো ব্যাপার না। তো এখন ব্যাপার হলো ডাক্তারের সবচেয়ে মূল জিনিস যেটা, অবশ্যই তাকে হতে হবে একজন রেসপন্সিবল পারসন। একেবারে তার ওয়াদা। যেমন আমরা এই ধরনের ওয়াদা দেই, "এই আমি আসতেছি।" ৪ টার সময় কথা দিছি একখানে যে ৪ টার সময় আসতেছি। আপনি মনে করলেন যে বলছি তা কি হয়েছে? আমি ৪:৩০ টার সময় যাব। এখন এটা তো হলো একটা জিনিস যে আপনি ওয়াদা পূরণ করতে পারেন না। তাহলে এই ধরনের রেসপন্সিবল ডাক্তারদেরকে আ উম এই সময় অনেক ইরেসপন্সিবল ডাক্তার আছে যাদের কারণে হোমিওপ্যাথির একটা বদনাম হচ্ছে। আমি এই কথাটা বলাটা একটা মিসিং করছি যে কিছু সংখ্যক ডাক্তার হোমিওপ্যাথি পেশাটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরে আছে। কিন্তু এই গুডউইলটা আমার কাছে মনে হয় অনেকে নিয়ে এই পেশাটাকে অনেক ওয়েলকাম জানিয়ে তারা চলছে। আমরা চাচ্ছি যে যারা গুডউইল তৈরি করছে, যাদের কারণে পেশা বাংলাদেশে সুনাম অর্জন করছে, হোমিওপ্যাথি আ একটা অ্যাওয়ারনেস তৈরি করছে, মানুষের কাছে ভালো ইনফরমেশন চলে গেছে। আর যারা এটাকে গুডউইল হিসেবে এটাকে সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছে, আমি তাদেরকে উদ্দেশ্য বলতেছি, এভাবে চলা যাবে না। এভাবে চলতে পারবেন না। আপনারা সবাই মিলে একটা সিস্টেমে আসেন। হোমিওপ্যাথিকে কোনো প্লাস করবেন না। হোমিওপ্যাথি প্লাস, হোমিওপ্যাথির সঙ্গে ককটেল বানাবেন না এটা। হোমিওপ্যাথি স্বয়ংসম্পূর্ণ। মেডিসিনাল একটা ব্যাপারগুলো যদি আপনার ক্ষেত্রে দেয়া থাকে, এটা স্বয়ংসম্পূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আ আপনাকে একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো বুঝতে হবে। তাহলে দেখা যাচ্ছে অনেক কিছুই এখান থেকে আপনি ঘটবে, ভালো লাগবে। এটা চমৎকার একটা জিনিস, মানুষের কাছে যাওয়ার এর চেয়ে ভালো মাধ্যম আর নাই। পেশাগতও বলেন, এটা সামাজিক সেবায় বলেন, আর ধর্মীয় একটা কাজে বলেন, আর বেঁচে থাকার যে একটা ভালো একটা অবলম্বন। তো আমরা তো হোমিওপ্যাথি ডক্টররা অনেক বেশি নই, যে আশাবাদী নই। আল্লাহ আমাদেরকে দেখা যাচ্ছে যে ৳১০ ইনকাম করলেও সেটার মধ্যে অনেক বরকত আছে। আমরা সুন্দরভাবে আমাদের লাইফ লিভ করতে পারি। তো যাই হোক, একজন হোমিওপ্যাথি ডক্টর একজন রোগীকে, একজন মানুষকে পরিপূর্ণভাবে একটা ম্যানেজমেন্ট দেয়। রোগীরা যদি এটা বুঝতে পারে যে একজন হোমিওপ্যাথি ডক্টর আসলে আমাকে ইন জেনারেল সার্বিক বিষয় নিয়েই ভাবে, তাহলে তাদের একটা সুবিধা হয়। তারা এটা বুঝতে পারলে হোমিওপ্যাথির প্রতি তাদের আস্থা বাড়বে বলে আমার বিশ্বাস। নাহিদ হাসান। জি স্যার, একজন প্রশ্ন করেছে যে হোমিও চিকিৎসা ব্যবস্থা
জনগণের কাছে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে বিজ্ঞদের কাছে পরামর্শ আশা করছি। তো আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটির উত্তর ইতিমধ্যে আমরা পেয়েছি। স্যার যদি বা ম্যাম এই বিষয় সম্পর্কে যদি আরেকটু কিছু বলতেন, তাহলে মনে হয় উনি পুনরায় কথাগুলো শুনতে পারতো। ম্যাডাম, এটার ব্যাপারে আপনি একটু বলেন যে আসলে অনেকটাই আপনারা আমরা বলছি একই ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার এতক্ষণ যে কথাগুলো বললেন এর মধ্যে কিন্তু অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো যে কথাটা উনি বলছেন যে আমরা কিভাবে আকর্ষণীয় বা জনপ্রিয়তা বা কিভাবে কোন কৌশল অবলম্বন করতে পারি, আমি একটা কথা আমি এখানে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটি পেশারই নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে। হোমিওপ্যাথিও কিন্তু এর ঊর্ধ্বে নয়। আমরা প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারই একটি কথাই কিন্তু বেশি বেশি করে বলি, হোমিওপ্যাথিতে সব কিছুই সম্ভব, অর্থাৎ সব রোগের ট্রিটমেন্ট সম্ভব। আদৌ কি এটা সত্যি? এটা কিন্তু কখনোই সত্যি না। যেমন স্যার সার্জিক্যাল কেসেরটা বললো, আমি আমার মতো করে বলে যাই। আসলে যদি এখানে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করে নেবেন, এর মধ্যে উত্তর আমরা খুঁজে নেব। আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সার্জিক্যাল কেসগুলোতে আমরা কখন কিভাবে কাকে ম্যানেজমেন্ট দিব এবং কোনটা পাঠাবো। এখন ধরেন সাপোজ একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, তার মধ্যে যেমন গলব্লাডার স্টোনের কথাটা আপনি বলেছেন। গলব্লাডার স্টোন অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা বলে গলব্লাডার স্টোন ভালো হয়, আবার অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা বলে গলব্লাডার স্টোন ভালো হয় না। এই যে হয় এবং হয় না, কেন হয় কেন হয় না, এটা কি আদৌ কোনো ডাক্তাররা জানে যে কেন হয় না? যখন একটা স্টোনের আকৃতিতে যখন ছোট থাকে তখন কিন্তু সেটা গলব্লাডার স্টোনটা কিন্তু হোমিওপ্যাথিটা রিকভার করা সম্ভব। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেটা 10 মিলিমিটারের চেয়ে বেশি, তখন কিন্তু সেটা রিস্ক হয়ে যায়, সেটা কিন্তু সার্জিক্যাল কেস। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানে গলব্লাডার রুগীদের কিন্তু এটা আমাদেরকে বুঝাইতে হবে এটা সক্ষম ভাবে, তাইলে কিন্তু তারা বুঝবে যে না, সব ধরনের স্টোনে কিন্তু হোমিওপ্যাথি তাকে করা সম্ভব না। এবার আসেন, একটা রোগী হার্নিয়া নিয়ে আসলো। হার্নিয়া যদি প্রথম স্টেজ থাকে তাহলে কিন্তু আমরা তাকে কিছু ওষুধ দিয়ে সেটা কিন্তু কভার করতে পারি। কিন্তু এটা যদি এক সময় সেকেন্ড স্টেজ পার হয়ে থার্ড স্টেজে চলে যায়, তখন কিন্তু আমাদের সার্জারি করার ছাড়া কোনো প্রকারের উপায় থাকে না। আমাদের কিন্তু সেটা অবশ্যই সার্জিক্যাল কেস, আমি সেটাকে কি করি, সার্জারির কাছে রেফার করি। এবার আসেন, একটা জন্মগত একটা শিশু, সে হয়তো তার হার্টে ফুটা নিয়ে জন্ম নিছে, এটারও কিন্তু হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে। কিন্তু কখন ট্রিটমেন্ট আছে? এখন একদিন ফুটা নিয়ে আসছে, তার দেখা গেলো 10 মিলিমিটার উপরে। হ্যাঁ, এখন সে যদি বলে যে ম্যাডাম অমুক ডাক্তার তো দেখলাম আমার তো সেম একজনের আসছে, সে হোমিওপ্যাথিতে ভালো করলো, আপনি কেন ভালো করতে পারলেন না? এই ব্যর্থতা কিন্তু আমাদের, এই ব্যর্থতা কিন্তু সেই রুগীর না। কারণ সেই ডাক্তার সেই রুগীকে ভালো করে বুঝিয়ে বলেনি যে 5 মিলিমিটার উপরে হলে কিন্তু সেই কেসটা আমাদেরকে সার্জিক্যাল কেসের মধ্যে চলে যায়। যদি সেটা 5 মিলিমিটার নিচে থাকে এবং উপরওয়ালা যদি এখানে সহায় থাকে, তাহলে কিন্তু সেটা আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের দ্বারা ভালো করতে পারি। তাহলে এখানে দেখেন আমাদের ডিফারেন্সটা কোথায়। যার জন্য এই যে প্রশ্নটা আপনি বলতে পারেন যে এই প্রশ্নের এই উত্তর, হ্যাঁ, প্রথমত বিষয় হচ্ছে আমাদেরকে সত্য কৌশল অবলম্বন করতে হবে। হোমিওপ্যাথিতে কখনোই কোনো মন গড়া কথা, মন গড়া কাহিনী বলে কোনো রুগীকে আমরা অ্যাট্রাকশন করব না। আমরা রুগীকে তার রোগ সম্পর্কে ডিটেলস বলে দিব, জানাবো যে আপনার এই সমস্যা, এই সমস্যা নিয়ে আসছেন, এই সমস্যা, এটা সার্জিক্যাল কেস, এটা কিন্তু আপনাকে এট এ টাইম সার্জারি করতে হবে। ফিস্টুলা, অনেক রুগী আমরা পাই অ্যানার ফিশার ফিস্টুলা, এরা কি করে, অনেক হোমিওপ্যাথি ডাক্তারও আছে যারা বলে ফিস্টুলা অ্যানার ফিশার এটা হোমিওপ্যাথিতে ভালো হয়। কিন্তু কখন ভালো হয়? এটা সার্জারি করে আসার পরে যদি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করেন, ম্যানেজমেন্টে থাকেন, তাহলে কিন্তু এই রোগটাকে রিকভার করা সম্ভব হয়। তো এরকম অনেক অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন। এই যে সার্জারি বিষয়টা, এই সার্জারি বিষয়টা আসলে সেটাই সার্জারি। মানে একটা সার্জারি, যখন আমি একটা রোগীর রিপোর্ট জানবো, যখন আমি দেখতে পাবো সেই যে তার স্টোনটা কতটুকু হয়েছে, তার যে আপনার এই যে কিডনিতে স্টোন হোক বা গলব্লাডারে স্টোন হোক কিংবা তার ইউটেরাইনে ফাইব্রয়েড হোক কিংবা সিস্ট হোক, সেটার আকার আকৃতি কতটুকু, যদি এটুকু আমি মেজারমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে এটা কি আসলে সার্জিক্যাল কেস নাকি এটা হোমিওপ্যাথি কেস। অথচ এটুকু না বুঝে আমি বলেই ফেললাম যে হোমিওপ্যাথিতে সবকিছুই সম্ভব। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার অজ্ঞতা, এটা কিন্তু আমার অজ্ঞতা, কারণ আমি এটা বিষয়টা জানি না। তাই এই অজ্ঞতার দায়ভার কিন্তু শুধুমাত্র আমার। এবং এই কথা শুনেও কিন্তু পেশেন্ট আপনার কাছে ঠিকই চলে আসলো যে হোমিওপ্যাথিতে তো সবই কিউর করা সম্ভব, তাহলে এটা কেন নয়, তাই না? তো এই জন্যই বলবো যে আমরা কোনো প্রকারে কৌশল অবলম্বন করব না। আমরা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। এবং রুগীকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে রুগীর সাথে ফেয়ার আলোচনা করা।
তার রূপ সম্পর্কে। এখানে হাইড করার কোনো প্রয়োজন নেই। আবার কিছু বিষয় আছে যেখানে হয়তো আমরা রুগীর স্বার্থের কারণে, কারণ একটা দেখা গেল ব্লাড ক্যান্সার একটা রুগী আসছে, এখন আমরা কি তাকে ওপেনলি বলে ফেলবো যে আপনি ব্লাড ক্যান্সারের ফার্স্ট স্টেজে আছেন? এতে করে কিন্তু তার মাইন্ড থেকে কিন্তু সে অনেকটাই মানে কষ্ট পেতে পারে। সেক্ষেত্রে আমরা তাদের যে পরিবারবর্গ আছে তাদের কাছে আমরা বলবো যে আপনার আত্মীয়র এই সমস্যা এই পর্যায়ে যেতে পারে, আমরা ক্যান্সার কখনোই ভালো করতে পারবো না, কিন্তু তাকে ব্যথামুক্ত ভাবে জীবনযাপন করাতে পারবো। বাকি সিদ্ধান্ত আপনার। আরেকটা বিষয় এখানে আমার না বললে নয়, আমার মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, স্যার তো অতি অলরেডি অনেক প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছে। সেটা হচ্ছে এই যে রেফার করার একটা মেন্টালিটি, এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে নাই। আমি সব জ্ঞানের অধিকার নই, আমি যে সব ধরনের রোগী ভালো করে ফেলতে পারবো, এটা যতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কখনোই ভালো ডাক্তার না। আমাকে এটা বুঝতে হবে যে না, আমার ভিতরে জ্ঞানের স্বল্পতা আছে, যেটা আমি ভালো করতে পারবো না সেটা হয়তো সেলিম স্যার ভালো করতে পারবে, যেটা সেলিম স্যার ভালো করতে পারবে না সেটা তো আমি ভালো করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টদেরকে অবশ্যই রেফার করে দিব ভালো কোনো ডাক্তারের কাছে। তাহলে কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে একজনের আরেকজনের খুব ভালো কিছু ধারণা সৃষ্টি হবে যে না, আমি হোমিওপ্যাথিতে গিয়েছিলাম। যেমন আমরা কিন্তু বেশিরভাগ সময় কিছু প্রবলেম ফেস করি, আসলে কথার প্রসঙ্গে অনেক কিছু চলে আসছে যার মধ্যে এই জন্য আর কি বলা। যেমন একজন পেশেন্ট, সে কিন্তু 10 বার এলোপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারে, সেটা কিন্তু তার ব্যর্থতা হয় না। কিন্তু আপনি খেয়াল করেন, একজন জটিল একটা রোগী আপনার কাছে আসলো, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এর আগে হোমিওপ্যাথি কোনো ডাক্তার দেখিয়েছিলেন, সে অপরটা উত্তর দিবে যে হ্যাঁ স্যার, আমি তো অনেকদিন আগে বা 2-3 মাস আগে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, কিন্তু আমার কাজ হয়নি। তারপর এলোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, এলোপ্যাথি কতটা ডাক্তার দেখাচ্ছেন, আর কি বলবো স্যার, আমি তো অনেক ডাক্তার চেঞ্জ করছি। মানে এলোপ্যাথিতে যদি আপনি ডাক্তার চেঞ্জ করতে পারেন, তাহলে সেটা হোমিওপ্যাথিতে নয় কেন? হোমিওপ্যাথিতে একজনই যে বিশেষজ্ঞ সেই যে আপনাকে রিকভার করে ফেলতে পারবে এমন তো কোনো সিস্টেম হোমিওপ্যাথিতে নাই। কারণ সব, আমি বলেছি যে সব ধরনেরই চিকিৎসার মধ্যে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, কারণ আমি যদি রুগীকে এই কথাটা বলে ফেলি যে আমি ফেলিওর, কিন্তু আমার হোমিওপ্যাথি কিন্তু ফেলিওর না। আপনাকে হয়তো বা আমি গলব্লাডার স্টোনটা ভালো করতে পারলাম না, এটা আমি পারিনি, কিন্তু আমার হোমিওপ্যাথি কিন্তু পেরেছে। আপনি আমার থেকে বেটার কেউ আছে, আপনি তার কাছে যান, সে আপনাকে এই রোগটার থেকে রিকভার করতে পারবে। এবং আমি মনে করি আমার এই প্রশ্নের মাধ্যমে, যিনি কথার মাধ্যমে যিনি প্রশ্ন করেছেন, আশা করি উত্তরটা আপনি সহজে পেয়ে গেছেন। জি, ধন্যবাদ। জি, ম্যামকে এবং স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো এসেছে। আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারছি না। পরবর্তীতে এই প্রশ্নগুলোর আলোকে লাইভ অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো আছেন, তাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তোবা মাঝে মধ্যে কথাতে একটু ভুল ত্রুটি হয়েছে। তো এটা আশা করি আপনারা সকলেই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আপনি এবং আজকে আমি এখানে এখানে সরি, এখানে একজন একটা কমেন্ট লিখেছে, একটু ডাক্তার রাশিদুল ইসলাম, উনি লিখেছেন যে হার্নিয়া নিয়ে আপনি ভুল ব্যাখ্যা করেছেন, কারণ 3rd স্টেজের হার্নিয়া আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আল্লাহ মাফ করেছেন, এটা অবশ্যই একটা ভালো সংবাদ। কিন্তু আপনি কতজন 3rd স্টেজের হার্নিয়াকে ভালো করতে পেরেছেন সেটা কি একটু বলবেন প্লিজ? হার্নিয়ার সাইজটা কতটুকু ছিল, এটা রাখার আকৃতি কতটুকু ছিল? এখানে আমি কিন্তু মোটেও এই কথা বলিনি যে হার্নিয়া কখনো ভালো হয় না। প্রত্যেকটা কেসই আমাদের, যেমন গলব্লাডার স্টোন নিয়ে যে কথাটা হলো, কিছু ডাক্তার বলে গলব্লাডার স্টোন ভালো হয়, সেটা সাইজ বুঝতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের জ্ঞান। আপনি ভালো করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আপনি হোমিওপ্যাথির অবশ্যই ভালো একজন ডাক্তার, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আপনি কয়টা রোগী হার্নিয়ার ভালো করতে পেরেছেন 3rd স্টেজের? কিছু কিছু সার্জিক্যাল কেস আছে যেটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় যে এটা সার্জিক্যাল কেস এবং এটা আমাদেরকে সার্জারির কাছে পাঠাতে হবে। বিষয়টা সম্বন্ধে আমি এটুকু একটু কিন্তু বলতাম। আমাদের। জি জি, শিওর শিওর স্যার। উনি কি বলেছেন, কি বিষয় স্যার, আসছিল কি? প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করছি। উনি 2টি কমেন্ট করেছেন। একটি এই যে হার্নিয়া নিয়ে আপনি ভুল ব্যাখ্যা করছেন। কারণ 3rd স্টেজে হার্নিয়া আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আল্লাহ মাফ করেছেন। ডাক্তার রাশেদুল, হ্যাঁ জি জি জি, ধন্যবাদ ডাক্তার রাশেদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না ঠিক আছে, আসলে আমাদের আলোচনার বিষয় এটা নয় যে আমরা পারি না, হোমিওপ্যাথি পারে, অনেক কিছু পারে। আমাদের আসলে অলওভারটা, আসলে আমাদের চিন্তা ভাবনাগুলো কি শুধু কেন্দ্রীভূত চিন্তা নয়, আমি বলছি এই চিন্তাগুলোকে একটু বিক্ষিপ্ত চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি হয়তো পারছেন, এটা হলো যে আহ,
এক্সেপশন ইজ নট এক্সাম্পল। হ্যাঁ, সেটা হলো যে আমরা বিষয়টা এটা এইভাবে ভাববো যে হার্নিয়ার ম্যাডাম যেটা বললেন, একটা হলো যদি এইরকম হার্নিয়া হয়, যে একটা আমরা হার্নিয়া আছে, আম্বিলিক্যাল হার্নিয়া, হায়াটাস হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া, স্ক্রোটাল হার্নিয়া। যদি ইনগুইনাল হার্নিয়া হয়, সেই হার্নিয়া তো কয়টা টাইপস আছে, একটা কমপ্লিট, ইনকমপ্লিট, একটা অবস্ট্রাকটিভ। তো এখন যদি কোনো কারণে ইনকমপ্লিট হয়, ইনকমপ্লিট হলো কি, কমপ্লিট কি আমি একটু জানাচ্ছি যে কমপ্লিট, ইনকমপ্লিট হলো যে আপনার পেটের মধ্যে যে অ্যাবডোমিনাল ক্যাভিটির যে একটা কভারিং আছে পেরিটোনিয়াম, এটা সহ যদি স্ক্রোটামের ভিতরে যদি প্রোডাক্ট যেটা হলো ইন্টেস্টিনাল প্রোডাক্ট যদি নিচের দিকে চলে যায়, তাহলে আবার দেখা যাচ্ছে সারাদিন হয়তো হাঁটাচলা করলেন, বাড়ি কাজ করলেন, সিঁড়ি বেয়ে উঠলেন, সেটা নিচের দিকে নেমে যায়, ফুলে থাকে, পেইন করতে পারে। আবার দেখা যায় আপনি শুয়ে পড়লেন, রেস্টে থাকলেন, আবার উপরের দিকে চলে যায়। এটা ইনকমপ্লিট হার্নিয়া। এভাবে আপনি চলতে পারেন, অনেকদিন চলতে পারবেন। আবার যদি কমপ্লিট হার্নিয়া হয়ে যায়, দেখা যায় নিচের দিকে ওঠা সহ নিচের দিকে চলে গেছে, কিন্তু উপরের দিকে সহজে আসছে না। দেখা যাচ্ছে ডানে বা বামে ফুলে থাকতেছে, একটু পেইন করতেছে। এটা একটা কমপ্লিট হার্নিয়া। সেক্ষেত্রে একটু সমস্যা, বা এটা সেকেন্ড, এটা একটু ইনকমপ্লিট হার্নিয়া, সরি কমপ্লিট হার্নিয়া। আর অবস্ট্রাকটিভ হার্নিয়া হলো দেখা যায় কোনো কারণে যদি পারফোরেশন হয়ে নিচের দিকে ঢুকে যায় ইন্টেস্টিনাল ইয়েগুলো, যাওয়ার পরে ওখানে দেখা যাচ্ছে ওখানে ব্লাড যে ভেসেল গুলো আছে, সেগুলো অবস্ট্রাকশন হওয়ার পরে সেখানে দেখা যায় সেলগুলো ড্যামেজ হয়ে যায়, নেক্রোসিস ফর্ম করে, বা ওখানকার সেলগুলো ড্যামেজ হয়, ওখানে একটা ইনফ্লামেটরি একটা অবস্থান তৈরি হয়, ওখানে বাস্ট হয়ে যেতে পারে। এই ধরনের সিচুয়েশন গুলো আমরা এগুলো নিয়ে ভাববো। আপনি ভালো করছেন বা ভালো করছেন, এর জন্য আপনাকে ওয়েলকাম, ঠিক আছে। কিন্তু আমরা ইন জেনারেল একটা সিচুয়েশন, মানে আমরা ভাববো যে অল ওভার দা ব্যাপার নিয়ে আমরা ভাববো। আমরা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে না, আমি এটা করলাম, সেটা করলাম, সেটা না। আপনার জন্য ওয়েলকাম। কারণ আমি বলছি যে আমরা ভাববো হলো যে আমরা রোগী আসছে আমাদের কাছে ১০ জন, আমি ২ জনকে সাকসেসফুলি ভালো করতে পারছি। একে সাকসেসফুলি ভালো, মানে আমি সবচেয়ে ভালো ডাক্তার। আমি মনে করি যে ১০ জনের মধ্যে ২ জনকে সাকসেসফুলি ভালো করা, সেটা। আমরা অনেক কিছুই পারবো, অনেক কিছুই পারবো না। হোমিওপ্যাথি আ এটা নয় ব্যাপারটা। আমরা একটা অ্যাকর্ডিং টু ল, আ মানে লতে চলবো, সিস্টেমে চলবো, মেডিকেল যে নিয়মকানুন গুলো আছে সেটাতে চলবো। সেটার মধ্যে যদি আমি বারবার একই কেসটা ভালো করতে পারি, যে এটা আমি ভালো করলাম, এটা ভালো করলাম, ১০ টার মধ্যে ৫ টা ভালো করলাম। সফলতা বা আ কোনো কোনো লিমিটেশন না, কোনো গন্তব্য না, বা এটা একটা আনলিমিটেড একটা ওয়ে সফলতা। কোন একজন গায়ক সারা জীবন আ গান গাওয়ার পরেও বলতে পারবে না যে আমি সফল, আমার চেয়ে ভালো সফল আর নাই। কোন একজন নায়ক বলতে পারবে না আমি হলো সেরা নায়ক, আমার চেয়ে ভালো নায়ক নাই। সফলতা সেজন্য এটা আনলিমিটেড একটা ওয়ে। তো আমরা সবাই চেষ্টা করি সফল হওয়ার জন্য। যে আমরা কাছাকাছি যেতে চাই, 100 এর কাছাকাছি। আমরা কি হই? সার্থক হই। আজকে সকালবেলা আমি দেখা যায় একটা কাজ করলাম, সে কাজটাতে সার্থক হলাম। দুপুরে একটা কাজ করলাম, সার্থক হলাম। বিকেলে একটা কাজ করলাম, সার্থক হলো। সারাদিন মিলে কয়েকটা সার্থকতা মিলিয়ে আমার আজকের দিনটার একটা সফলতা আসবে। এই সফলতা যে প্রতিদিন আসবে তা না। এটা হলো একটা আনলিমিটেড একটা ওয়ে। সেরকম আরকি চিকিৎসা, যে আমরা সবটাই পারবো, সবকিছুই যে এট এ টাইম হবে। এটা আমরা একটা অল ওভার একটা বড় ধরনের একটা সিচুয়েশন নিয়ে আমরা কথা বলতেছি চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসায় তো অনেক কিছুই হয়, অনেক কিছুই হয় না। কিন্তু না হওয়ার যে ব্যর্থতা, এটা নিয়ে আমরা সবসময় ভাববো। সার্থকতাগুলো থাকবেই। তো ধন্যবাদ ডাক্তার। আপনি চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। অনেক ক্ষেত্রে 3rd স্টেজে যদি চলে যায়, অবস্ট্রাকশন যদি হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আসলে আমাদের ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। এটাই আসলে আমাদের একটা বক্তব্য। তো যদি ভালো হয় তো ভালো, কিন্তু আ সেটা আসলে আমাদের বক্তব্য না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দরভাবে আপনি ইয়ে করতে পারছেন। আমাদের এই একটা বক্তব্য। তো কোনো প্রশ্ন থাকলে বা কি বলে আপনাকে নাহিদ? অসংখ্য ধন্যবাদ। আসলে আপনিও খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করে বুঝিয়েছেন। কারণ আমি কিন্তু ১ম এ একটা কথা বলেছি যে কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব না। এটা হয়তো উনি এটা শুনেনি। এখন তার হ্যাঁ, মানে কিন্তু আমরা একটা কথা সবসময় জানি যে মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড। হ্যাঁ? হ্যাঁ, উনি হার্নিয়া ভালো করেছে। যদি এটা তখনই একটা জনসাধারণের কাছে অ্যাপ্রুভ হইতো যখন দেখতাম যে 90% হোমিওপ্যাথি ডাক্তাররা এই হার্নিয়াটা ভালো করতে সক্ষম। তখন কিন্তু আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা একটা ভালো পর্যায়ে যাচ্ছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা সার্জিক্যাল কেসগুলাকে আমরা নিজেরা ধরে রাখবো এবং এটার উপরে আমরা ওষুধপাতি প্রয়োগ করে রুগীকে বিভিন্ন ধরনের মানে মেন্টালি বলেন বা তার একটা যে
প্রভাব সেটা আমরা ইনশাল্লাহ ফেলবো না আর কি। এটাই হচ্ছে মূল বার্তা, যে আমাদের যেগুলো সার্জিক্যাল কেস আমরা যেগুলো না পারবো আমরা ছেড়ে দিব, এবং সেটা সার্জিক্যাল ডাক্তারই সেটার মধ্যে পোষাবে, এবং আমরা রোগীকে যতটুকু সম্ভব তাকে ম্যানেজমেন্ট দ্বারা তাকে আমরা মানে দিয়ে সে ট্রিটমেন্টটা করার চেষ্টা করবো আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি। কোনো প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে পরে তুমি নিতে পারো, প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে পরে, যদি এরকম কারো যদি অসংখ্য প্রশ্ন এসেছে, তো যেগুলো আমাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে আর সময়ও অনেকটা অতিক্রম হয়েছে, তো যারা প্রশ্ন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কয়েকটি বিষয় সম্পর্কিত প্রশ্ন এসেছে যেগুলো আমাদের এই আলোচনার মধ্যে পড়ে না। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে একটা লাইভ অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তো যেহেতু সময় অনেকটাই অতিক্রান্ত হয়েছে, তো আমরা আর এই অনুষ্ঠানটির সময়সীমা বাড়াতে চাচ্ছি না। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত আছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আমাদের দুইজন আলোচক শ্রদ্ধেয় ডাক্তার সেলিম মিয়া স্যার এবং শ্রদ্ধেয় ডাক্তার লাবণী আমিন ম্যামকেও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটির সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।